মন হা হয়ে গেল ওর কথা শুনে। বিয়ে না করার শর্তেও এখন ও অন্য কারো বউ হয়ে গেল। এলো উল্টাপাল্টা বকছে কেন? মাথা গেছে নাকি? মুনা বিস্ময় নিয়ে প্রশ্ন ছড়ল। অন্যের বউ মানে? মজা করছেন? আমি তো বিয়ে করিনি। তবু দূরত্ব বজায় রেখে বসা উচিত বলে মনে হয়েছে আমার। রোদ্দুর গম্ভীর কণ্ঠে বলল। মুনা আশ্চর্য হলেও কথা বাড়ালো না। রোদ্দুর তো কিছু মাস ধরেই অপরিচিত আচরণ করছে। এ আর নতুন কি? রিক্সাটা দুটো গলি পেরিয়ে মেইন রাস্তায় উঠল। এরই মধ্যে বৃষ্টি হঠাৎ করে গায়েব হয়ে গেল। মুনা হাফ ছেড়ে বাঁচল। দোকানপাট অন্যান্য দিন 11টা অবধি খোলা থাকে, কিন্তু আজ বৃষ্টির রাত বলে অধিকাংশ ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি ফিরে গেছে। তবে রাস্তায় গাড়ি মানুষজন কম নেই। হর্নের শব্দে কান জ্বালাফালা হওয়ার জোগাড়। চারপাশের আলো আধারিতে বৃষ্টি ভেজা পিচডালা কালসে রাস্তায় হুট করে মুনাদের রিক্সাটা যানজটের কবলে পড়ল। মিনিট দুয়েক সময় আটকে থেকে বিরক্ত হয়ে উঠেছিল রোদ্দুর। মুখে স্পষ্ট করে না বললেও ওর পা নাড়ানো দেখে প্রকাশ পাচ্ছিল তা দেখে। তাই মুনার নিজেরও আবার অস্বস্তি হতে শুরু করে, কিন্তু চুপচাপ বসে রইল। 1 বছর 10-এর বাচ্চা ছিল, অনেকক্ষণ ধরে হাতে করে ফেরি করছিল বেলি ফুলের মালা। মুনা সেদিকে দৃষ্টি দিল। আসমকাই বাচ্চা ছেলেটা এসে দাঁড়ালো ওদের রিক্সার সামনে। এসে হাঁকটাক ছেড়ে বলল, ওই ভাই, ফুলের মালা লইবেন নি? রোদ্দুর স্থির হয়ে বসল। এরপর বাচ্চাটাকে আপাদমস্তক লক্ষ্য করে ছোট্ট শ্বাস ছেড়ে প্রশ্ন করল, এই বৃষ্টির মধ্যে বেরিয়েছিস কেন? ঠোঁট উল্টে ছেলেটা বলল, কি করো, রোজগার পাতি করবার পারতেছি না। একটা লইবেন নি? না, প্রয়োজন নেই, তাজা আছে এখনও। লাগবে না রে? ছেলেটা অনুরোধ করতে লাগলো, একটা লন ভাই, নয়তো নষ্ট হইয়া যাইব। বাড়ি গেলে বাদ দিত না, কেলাইব মায়ে। আহারে, কি জীবন! রোদ্দুর মানিব্যাগ থেকে 100 টাকার একটা নোট বের করে দিয়ে ছেলেটার হাতে দিয়ে বলল, এটা নেই। ছেলেটা খুশি হয়ে বলল, মালা লাগবে না। ছেলেটা এরপর মুনাকে ইঙ্গিত করে প্রশ্ন করলো, ভাবি রাগ করবো না? রোদ্দুর চট করে ফাঁস ফিরে মুনাকে একবার দেখে নিয়ে এরপর কড়া মেজাজে বলল, পাগল, এনাকে কোন দিক থেকে তোর ভাবি মনে হয়? না মানে দেখে তো ভাবি মনে হইল। রোদ্দুর হু হা করে হেসে বলল, মাথা খারাপ না হলে কেউ এই ম্যাডামকে বিয়ে করবে না। করলো এই ম্যাডামের কপালে দুঃখ আছে। রোদ্দুরের কড়া এই ঠাট্টা তাচ্ছিল্য মুনার গায়ে পোস্কা ফেলে দিল যেন। তেড়ে পড়ে বলে উঠল, নিচে সেও পাননি, তাই ব্যর্থতা ডাকতে আমাকে অভিশাপ দেওয়া হচ্ছে, তাই না? ওর কথা শুনে রোদ্দুরের হাসি মিলিয়ে গেল। চেহারায় কাঠিন্যতা এনে বলল, আপনার মতো বুল মেয়ের পিছনে ছুটেছিলাম বলেই তো নিজেকে দামি ভেবে আমাকে বুড়ো আঙ্গুল দেখিয়েছেন। এখন সময় সুযোগ বুঝে অন্যের গলায় ঝুলতে যাচ্ছেন, সেই মনিও। মুনা হতবাক কণ্ঠে বলল, ইনডাইরেক্টলি আমাকে লোভী বলছেন? রোদ্দুর বিস্মিত গলায় বলল, আমি কখন আপনাকে লোভী বললাম? ওকে, আপনার মস্তিষ্কে, ছোট্ট মস্তিষ্কে যাই বুঝেন তাই। মুনা চোখ দুটো সলসল করে উঠল। রাগে অভিমানে ওর কথা হারিয়ে গেল। রোদ্দুর এতটা খারাপ ভাবছে ওকে, অথচ এত খারাপও কামিন কালেও ছিল না। এদিকে ওদের দুজনের কথা কাটাকাটিতে ফুল বেচা ছেলেটি ভয় পেয়ে বহু আগেই চলে গেছে। রিক্সাওয়ালা যানজট ছাড়িয়ে যেতে মুনা কান্না গিলে বলল, মামা থামেন, আমি এখানেই নেমে যাব। এরপর রোদ্দুরকে উদ্দেশ্য করে বলল, আপনি চলে যান, বাকি পথ আমি যেতে পারবো। এইটুকু সহমর্মিতা দেখানোর জন্য ধন্যবাদ। রিক্সা থামতেই নিচ্ছিল, কিন্তু রোদ্দুর খটোমটো স্বরে বলল, মামা আপনি যেতে থাকুন তো, আমি বললে তবেই থামবেন। তারপর রিক্সা চলতেই থাকলো। মুনা দাঁতে দাঁত চেপে বলল, একটা লোভী মেয়ের পাশে বসে যাচ্ছেন, আপনাকে মানায় নাকি নিজেকে মহান প্রমাণের চেষ্টা করছেন? রোদ্দুর দুনিয়ার সমস্ত বিরক্তি নিয়ে বলল, আপনার কাছে নিজেকে মহান বানানোর প্রচেষ্টা করতে বয়ে গেছে ম্যাডাম। আমি যাচ্ছি কারণ পথে কোথাও আপনার টেপ হয়ে গেলে আমার মা আমাকে জেলে পাঠাবে তখন। মুনা জ্বলন্ত দৃষ্টিতে তাকালো। হোয়াট ডু ইউ মিন? রোদ্দুর তীক্ষ্ণ গলায় বলল, আই মিন টু সে, আমি আমার কর্তব্য পালন করেই ফিরে যাব। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার উর্বর মস্তিষ্কটা কিছুক্ষণের জন্য তো চিন্তাভাবনা থেকে দূরে রাখুন, আন্ডারস্ট্যান্ড? নাছরবান্দা রোদ্দুর। ওর কথার ধাঁচ দেখে মুনার ইচ্ছে করলো ধাক্কা মেরে ফেলে দিতে ওকে, কিন্তু সেটা করা সম্ভব নয় বলে পুষতে লাগলো। এরপর আর কথা হলো না দুজনের। রিক্সা মুনাদের বাড়ির সামনে পৌঁছালো আরও মিনিট 10 পর। মুনাকে বাড়ির গেটে নামিয়ে দিয়ে সে রিক্সা নিয়ে ফিরে গেল রোদ্দুর। মুনা ওর ভাবলেশহীনতা নিতে না পেরে দাঁতে দাঁত চেপে বলে, এই বদলোক জীবনেও আমায় ভালোবাসেনি, আমি 1000% শিওর। রাত 11টা। রোদ্দুর বাড়ি না গিয়ে বন্ধুদের নিয়ে চায়ের দোকানে বসে রইল অনেক সময় পর্যন্ত। 2 বার চা নিল, দুগুট্টু সিগারেট ধরালো। এরপর দোকানি চাচাকে উদ্দেশ্য করে বলল, করিম চাচা, দোকান বন্ধ করবেন না? করুম বাবা, তোমরা বইয়া আসো যে তাই। রোদ্দুর বলল, চাচি এত রাত পর্যন্ত অপেক্ষা করে, বিরক্ত হয় না? করিম মিয়া পোকলা হেসে বললেন,
হ্যাঁ, বোহাসোহা মাইয়া মানুষ তো, প্রতি পরম ভক্ত, আমারে সম্মান করে খুব। বাড়ি গেলে দেখুম এখনও আমার জন্য না খাইয়া বইয়া রইছে। রোদ্দুর চকিতে তাকালো। যান চাচা, বাড়ি যান, বাড়ি গিয়ে বউয়ের আদর ভালোবাসা নিন, আপনার কপাল ভালো। করিম মিয়া লাজুক হেসে বলল, তোমারও ভালো একখান বউ হইব। বিয়ে করব না চাচা, রোদ্দুর তীক্ষ্ণ কণ্ঠে বলতে ওর বন্ধুরাও হতাশার নিঃশ্বাস ফেলল। করিম মিয়া অবাক হয়ে বলল, কেন? বিয়ে করা তো এইকালের পোলাপানগোলাগি ফরজ। রোদ্দুর দীর্ঘশ্বাস ফেলে বসা থেকে উঠে দাঁড়ালো। মানিব্যাগ থেকে টাকা বের করতে করতে গম্ভীর কণ্ঠে বলল, দুটো সিগারেট দেন চাচা, বাড়ি গিয়ে ভাববো আমার জন্য বিয়ে ফরজ কিনা। ফরজ হলে বউ দেখা শুরু করব। বন্ধুরা ওর কথা শুনে হাসতে হাসতে একে অপরের উপর যেন লুটিয়ে পড়ল। তবে রোদ্দুর চোখ গরম করে তাকাতে ওরা চুপ করে ইশারায় কথাবার্তা চালিয়ে যেতে লাগলো। এরপর মুনার সাথে রোদ্দুরের দেখা হলো 3 দিন পর। ওকে দেখে অচেনাদের মতো করলো রোদ্দুর। ফোনে কথা বলেছিল কারোর সাথে। এবার বিড়বিড় করে ওপাশের ব্যক্তিকে উদ্দেশ্য করে মূলত মোনাকে শুনিয়ে শুনিয়ে বলল, জানিস, কেউ কেউ বড়লোক বিয়ে করবে না বলে সারাদিন বুলি কপসায়, অথচ তারাই সবার আগে বড়লোক ছেলেদের সামনে সেজেগুজে বসে পড়ে। একে বলে গোল্ড ডিগার মেয়ে মানুষ। রাত 8টা। বাহির থেকে ফিরে দরজা খোলা দেখে আহিল অবাক হলো। গড়টুকে রাইমাকে না পেয়ে বিছানা ফুরো চিঠি দেখে আহিল ব্রু কুঁচকে ফেলে। চিঠি খুলে পড়ে আহিল বিস্মিত হলো। রাইমা লিখেছে সে আর আহিলের অবহেলা অত্যাচার নিতে পারছে না, তার সাথে থাকতে চায় না। যা করেছে ভুল করেছে, অন্যায় করেছে। মুনাকে ঠকিয়েছে বলেই এখন সে এসব অন্যায়ের শাস্তি পাচ্ছে। তাই রাইমাকে যেন সে আর না খোঁজে। চিঠিটা পড়ে কতক্ষণ স্তব্ধ হয়ে মাথা চেপে ধরে বসে রইল আহিল। এসব কি হচ্ছে? কেন করছে রাইমা এরকম? না হয় দুটো চর ধমকি দিয়েছে, তাতে একেবারে ব্যাগট্যাগ গুছিয়ে চলে যাবে। পরক্ষণে মনের ভিতর খটকা লাগলো। ওর তো কারোর সাথে যোগাযোগ নেই, না বাড়ির কারোর সাথে, না বন্ধু বান্ধবদের সাথে। বাড়িতে তো ওর ব্যবসা ছাড়াও ওকে জায়গা দিবে না, তাহলেও গেল কোথায়? আহিলের অস্থির লাগতে শুরু করলো। বুঝতে পারলো মেয়েটা অভিমান নিয়ে বেরিয়ে গেছে, কিন্তু কার কাছ থেকে খোঁজ নিবে এবার সে? দুপুর 12টা। রাতে ভালো ঘুম না হওয়ায় বেলা করে ঘুমাচ্ছে মুনা। গভীর ঘুমের মধ্যে বিরক্তিকর ফোনের রিংটোন ওকে জাগিয়ে তুলল। বিরক্তি নিয়ে বালিশের নিচে হাতড়ে ফোনটা বের করে ঘুমভরা চোখে স্ক্রিনে তাকিয়ে আফরার কল দেখে খানিকটা অবাকি হলো। বিচলিত হলো মনটা। এতগুলো ফোন করার কারণ কি? চিন্তিত হয়ে কলটা ধরল মুনা দ্রুত। আফরা চেঁচিয়ে উঠল তৎক্ষণাৎ, 100 ফোন দেওয়ার পর ধরলি তাইলে? কি করছিলি? মুনা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল। ঘুমাচ্ছিলাম রে ভাই। কি হয়েছে? তুই ঠিক আছিস? এতগুলো ফোন দিলি কেন? রিল্যাক্স বান্ধবী, আমি অলওয়েজ ওকে আছি। মুনা স্বস্তির নিঃশ্বাস ফেলল। খারাপ কিছু হয়নি তাহলে? শোন মুনা। কি? বল। তোকে একটা জরুরি খবর দেওয়ার ছিল। থমথমে কণ্ঠে কথাটা বলে উঠল আফরা। ওর কথায় খানিকটা ভীতি আর দুশ্চিন্তা মিশে ছিল, যা সহজেই বুঝতে পারল মুনা। কিন্তু কিসের জরুরি খবর? বিষয় কি? মুনা পুরোপুরি ধাঁধায় পড়ে গেল। আফরার থেকে বিস্তারিত শোনার আশায় বিছানায় আধশোয়া হয়ে বসল। কি বলবি? তুই আবার রেগে যাস না, কথাটা রাইমাকে নিয়ে। মুহূর্তেই মুনার রাগ উঠে গেল। রাইমা? আবার ওর প্রসঙ্গ কেন টানছে আফরা? মুনার বিন্দু পরিমাণ আগ্রহ নেই রাইমার প্রতি, ওর জীবন ও চালচলনের প্রতি, ওর বিশ্বাসঘাতকতার প্রতি। তাই মুনা তীক্ষ্ণ স্বরে বলল, আমি রাইমার কোনো কথাই শুনতে চাই না। বুঝলি? তুই জানিস কেন? আফরা ইতস্তত করল। সেসব তো আমি ভালোই জানি, কিন্তু তুই আগে আমার কথাটা শোন। একটা বিরাট সমস্যা হয়ে গেছে রে। মুনার ভ্রু কুঁচকে এলো। সমস্যা হয়ে গেছে মানে? হ্যাঁ, রাইমা হঠাৎ করে গতকাল রাতে আমার মেসে এসে উঠেছে। ব্যাগপত্র নিয়ে আহিলকে ছেড়ে এসেছে। এমনভাবে আমাকে ধরল যার ফলে আমি ওকে আশ্রয় না দিয়ে পারিনি। ও তোর সাথে একবার কথা বলতে চায়। হুট করে রাইমার ব্যাপারে এমন কিছু শুনে মুনা বাকরুদ্ধ হয়ে গেল। রাইমা আহিলকে ছেড়ে এসেছে? তাও মাত্র মাসে? সবাইকে ঠকিয়ে পালিয়ে গিয়ে যার সাথে বিয়ে করলো এত তাড়াতাড়ি তাকে ছেড়ে আসতে পারল রাইমা? এত ভালোবাসা তাহলে পালালো কোথায়? গুরুতর কিছু কি হয়েছে? মুনার মন উদ্বিগ্ন হয়ে উঠল। পরক্ষণে নিজের ভাবনা চিন্তাকে সংযত করার চেষ্টা করল। এসব ব্যাপারে ওর নাক না গলানোই ভালো, কৌতূহল না দেখানোই ভালো। রাইমার মুখ দর্শন পর্যন্ত করতে চায় না ও। এজন্য নয় যে ও আহিলকে বিয়ে করেছে, এজন্য যে রাইমা ওকে বিশ্রীভাবে ধোঁকা দিয়েছে। মুনা দৃঢ় কণ্ঠে আফরাকে বলল, তাদের জীবন তারা যেভাবে চায় সেভাবেই চালাক। আমার সেসব জানার আগ্রহ নেই।
কিন্তু রাইমা যদি আমার সাথে কথা বলতে চায় তাহলে ওর সঙ্গে আমার কোনো কথা বলার নেই, এটা ওকে জানিয়ে দিস। আমি ফোন রাখছি। কথাটা বলে কল কেটে দিতেই যাবে তখন ওপাশ থেকে আফরা তড়িঘড়ি কণ্ঠে বলে উঠল, আমার কি মনে হয় জানি সাহিলের সাথেও সুখী নয়। হয়তো প্রতিনিয়ত ওকে মারধর করে। কাল রাতে যখন আমার এখানে এলো তখনই দেখলাম গালে থাপ্পড়ের দাগ, ঠোঁটের এক পাশে জখম। চেহারায় কোন লাবণ্যতা নেই, চোখের নিচে কালি। আমি তো প্রথমে চিনতেই পারিনি এটা রাইমা। অনেকবার এ ব্যাপারে প্রশ্ন করেছি কিন্তু মেয়েটা কিছু বলতেই চাইছে না। শুধু বলছে তোর সঙ্গে একবার কথা বলতে চায়। সবকিছু শুনে মুনা হতভম্ব হয়ে গেল। আহিল এত খারাপ? যদিও রাইমার নিজের দোষ ছিল কিন্তু আকিল তো নিজে পছন্দ করে, বলা যায় রাইমার সৌন্দর্য দেখে ওকে ফুসলিয়ে বিয়েটা করেছে। তাহলে এই অল্পদিনের মধ্যে সম্পর্কের এমন অবনতি কেন? প্রেম কি এতটাই ভঙ্গুর যে কয়েকদিনের সংসারেই সব ভেঙে যায়? একটা সময় গিয়ে পড়ে মনে হয় সবকিছু ভুল। মুনা কিছু ভাবতে পারল না। মোট কথা সব দিক বিবেচনা করে রাইমার সাথে কথা বলতে রাজি হলো মুনা। তবে ফোনে নয়, সরাসরি। মুনা আফরাকে বলল বাইরে কোথাও বসতে। কাছাকাছি একটা পার্ক আছে, ওখানে যেতে। মুনা বিকেলে যাবে বলে ফোন রাখল। মনের ভেতর ভারাক্রান্ত ভাব রল। জীবনের কি এক টানাপোড়েন, কে জানে ভবিষ্যতে কি ঘটবে। অথচ এই রাইমার সাথেই 10 বছরের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ওর সবথেকে প্রিয় বান্ধবী ছিল, যাকে মুনা সব কথা বলতো, কিচ্ছু লুকাতো না। এমনকি রোদ্দুর যে ওকে ভালোবাসে, ওকে চায়, এই ব্যাপারটা পর্যন্ত আর কাউকে না বললেও রাইমা জানে। তেমনই ছিল রাইমা। মেয়েটা কোনো কথা গোপন করতে পারত না। সব কথা গড়গড় করে বলে দিত মুনাকে। এমনকি বাড়িতে কি রান্না হয়েছে সেটাও। জন ছিল, জনের বেস্ট ফ্রেন্ড। ওদের এই মিলমিশ দেখে অনেকেই হিংসা করত, কিন্তু ওরা পাত্তা দিত না। অথচ সেই রাইমাই মুনার বিশ্বাস নিজ হাতে নষ্ট করল। একবার যদি বলতো আহিলকে ও চায় বা ওরা জনকে চায় তাহলে মুনা বিন্দুমাত্র কার্পণ্য করত না সরে আসতে। কিন্তু না, ওরা প্রতারণার আশ্রয়ই নিয়েছে, যা মুনা কোনোদিন ভুলতে পারবে না আর না পারবে মাফ করতে। বিকেলের ম্লান আলো, চারিপাশ নীরব হয়ে আছে। পার্কের সৌন্দর্য আর প্রাকৃতিক প্রশান্তি বৃদ্ধির জন্য দাঁড়িয়ে থাকা কৃষ্ণচূড়া, দেবকাঞ্চন ফুলের গাছগুলো নরম বাতাসে দুলছে। পায়ের নিচে থাকা সবুজ ঘাসগুলো মলিন। আশেপাশে খুব বেশি মানুষ নেই। আফরা আর রাইমা বসেছিল পুকুরের পাড়ে। মুনাকে দেখল ওদের খুঁজতে খুঁজতে এদিকে আসতে। আফরা গলা চড়িয়ে ডাকল ওকে। মুনা পিছন ফিরে ওকে দেখতে পেয়ে এগিয়ে এলো। রাইমা উদাসী ভঙ্গিতে বসেছিল। মুনাকে দেখে কেমন আছিস জিজ্ঞেস করে মাথা নিচু করে ফেলল। মুনা স্বাভাবিকভাবে উত্তর দিল। এরপর প্রশ্ন করল, আমার এখানে বসবার মোটেও ইচ্ছে নেই, তবুও এসেছি। সময় নষ্ট না করলেই খুশি হব। মুনার কাটকাট কথা শক্তপোক্ত শুনাল ভীষণ। রাইমা এতদিনের নিভিয়ে রাখা কষ্টের চাপ আর সহ্য করতে না পেরে হাউমাউ করে কেঁদে ফেলল, মুনাকে জড়িয়ে ধরে। কাঁদতে কাঁদতেই বলল, যে আহিলের প্রতি আকৃষ্ট হয়ে সবাইকে কষ্ট দিয়েছিলাম সেই আহিল এখন আর নেই, পাল্টে গেছে। সম্পূর্ণ ভিন্ন মানুষ, আমি তাকে আর চিনতেই পারি না। তোর সঙ্গে অন্যায় করেছি বলেই আমার সাথে এমন হয়েছে। আমার পাপের কারণেই শাস্তি পাচ্ছি। মুনা প্রতিক্রিয়া দেখালো না, বলল, এদিক দিয়ে ভালোই হয়েছে। কোনো এক পুণ্যের বিনিময়ে ওই প্রতারকের হাত থেকে বেঁচে গেছি আমি, তাই না বল? রাইমা ভেজা চোখে ওর দিকে তাকিয়ে বলল, ঠিক। ভালো বলেই তোকে ওর সাথে জোড়াতে হয়নি। আমার মন্দ কপাল, তাই। স্বভাবের দোষ কপালকে দিস না। রাইমা ফুপিয়ে উঠল, আমি বুঝতে পারিনি রে। তিনি এমনভাবে আমার চোখের সামনে পর্দা টেনে দিয়েছিল, আমি তাকে ছাড়া কিছু বুঝতেই পারিনি। যেভাবে রেখেছিল সেভাবেই ছিলাম। কোনোদিন কিছু চাইনি, মুখ ফুটে বলিনি। এরপরেও অমানবিক ব্যবহার আর মারধর। এরপরেও কিছু বলিনি, কিন্তু সেদিন বাবা তুলে গালি দিয়ে ফেলল, আর সহ্য হয়নি রে। রাইমা ব্যাকুল হয়ে কাঁদতে লাগল। মুনা বুঝতে পারল না কি বলবে, তাই কঠোর কণ্ঠে বলল, আমাকে না বলিস অন্তত আফরাকে বলতে পারতি, পরিবারে জানাতে পারতি। বিশ্বাস কর, বলতে চেয়েছিলাম, তোকেই বলবো বলে ঠিক করেছিলাম। আহিল দেয়নি, এটা সেটা বুঝিয়েছে, আর আমিও তার প্রতি অন্ধ ছিলাম। মুনা শ্লেষাত্মক হাসল। যখন সত্যিটা বুঝে গেছিস তখন পরবর্তী সিদ্ধান্ত তুইই নিবি। আগেও যখন আমাদের প্রয়োজন পড়েনি, আশা করি এখনো পড়বে না। রাইমা কঠিন গলায় বলল, আমি সব ছেড়ে চলে এসেছি। ওনাকে ডিভোর্স দেব। মুনা চমকালেও বুঝতে দিল না।
ঝোঁকের বসে সিদ্ধান্ত নেবার আগে পরিবারকে জানা। যদিও রেগে আছে তোর উপর, তবুও বলবো হাতে পায়ে ধরে হলে ওদের সাথে নিয়েই যা করার করবি। রাইমা যেন বুঝল, চোখ মুছে ধাতস্থ হয়ে বসল। সেসব ছাড়, আমাকে মাফ করবি তো? মুনা দীর্ঘশ্বাস ফেলে বলল। বলতে পারছি না, তবুও যে এখানে কেন এসেছি তা জানি না। রাইমা আর এ বিষয়ে কথা বাড়াল না। অনেকটা সময় পেরিয়ে গেল, সবাই চুপচাপ। বিকেল মরে গেছে তখন। পুকুরের শান্ত পানিতে চোখ রেখে রাইমা শান্ত গলায় মুনার হাত ধরে বলতে লাগল, আহিলকে পছন্দ ছিল না তোর, সেটা আমার থেকে ভালো কে জানে। সেজন্যই বোধহয় তাকে নিয়ে এতদূর যাবার সাহস হয়ে গেছিল। আচ্ছা, রোদ্দুর ভাই তো তোকে ভালোবেসেছে, তোকে চেয়েছে, আর তুই ভালোবাসিস। তাকে ছেড়ে অন্য কাউকে মানতে সায় দিত তোর মন? মুনা চমকে উঠে ওর মুখ চেপে ধরল। চুপ, একদম চুপ। পাশেই আফরা বসে ফোন স্ক্রুল করছিল। আচমকা এই কথাটা শুনে বিস্ফোরিত চোখে তাকালো ওর দিকে। অনেকক্ষণ পর ভাষা খুঁজে পেয়ে একরাশ বিস্ময় নিয়ে বলল, কি বললি? মুনা রোদ্দুর ভাইকে ভালোবাসে? কই, আমাকে তো কখনো বলে নাই। তলে তলে এতদূর? মুনা রাগী চোখে তাকালো ওর দিকে। আফরার সাথে কথা কাটাকাটি শুরু হলো। রাইমা বলল, আসলে মুনা রানী বহু আগেই প্রেমে পড়েছে। আরে কোনো ছেলে যদি বছরের পর বছর কোনো মেয়ে পিছনে লেগে থাকে, তাহলে তার প্রেমে না পড়া সম্ভব? আমি তো 20-22 দিনেই আহিলের। শেষের কথাটায় ধরে এলো রাইমার গলা। চোখ থেকে জল গড়িয়ে পড়ল। তুই থামবি? বেশি বাজে কথা বলছিস। মুনা জোরেসোরে ওকে ধমক দিল। কিন্তু আফরা বলল, জেনেই যখন গেছি বাকিটা জানতে ক্ষতি কি? তুই রাইমাকেই সব বলিস, আর আমাকে কিছুই জানাস না। ফালতু। আফরা মুখ ঘুরিয়ে বসল, মন খারাপ করে ফেলল। মুনা ওর অভিমান বুঝে হতাশ চোখে ওর দিকে তাকালো। ম্লান কণ্ঠে বলল, যেটার কোনো ভবিষ্যৎ নেই সেটা কি মুখে বলতাম সবাইকে? বিয়ে সম্পর্ক শুধু দুটো মানুষের নয়, পরিবারেরও বন্ধন। রোদ্দুরদের পরিবার অনেক উচ্চ পর্যায়ের মানুষ, সেখানে আমরা কিছুই না। সম্পর্ক হয় সমানে সমানে, উঁচু নিচুর ভেদাভেদে নয়। আর ভালোবাসলেই সবাইকে পেতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, বুঝলি? আফরা ভ্রু কুঁচকে বলল, মানলাম, কিন্তু সেই তো একই হলো। বড়লোক বলে সমস্যা। কিন্তু তোর এখন যেখানে সম্বন্ধের কথা চলছে তারাও তো বড়লোক। হিপোক্রেসি হয়ে গেল না ব্যাপারটা? তাছাড়া রোদ্দুর ভাই বিত্তশালী মনোভাবের নয়। উনি ঠিক থাকলে তোর এত চিন্তা কিসের? মুনা হাসল, ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে বলল, তার বাবা প্রকৃতির মন ভালো নেই, আকাশ বিবর্ণ। ঠিক মুনার জীবনের মতোই। যেমন আজ রাহাকে পড়িয়ে আসার সময় ওদের বাড়ির সামনে থেকে রিকশা নিয়েছিল মুনা। কিন্তু কিছুদূর যাওয়ার পরই একটা গাড়ির সাথে ধাক্কা লেগে রিকশাসহ উল্টে পড়ে গেছে মুনা। মাথায় আঘাত পেয়েছে, পা মচকে গেছে। গুরুতর আহত হয়েছে রিকশাওয়ালা। কাকতালীয়ভাবে ওই পথ দিয়ে রোদ্দুর যাচ্ছিল বলেই মুনার দুর্ঘটনায় কবলিত হওয়াটা তার চোখে পড়ে এবং সঙ্গে সঙ্গে ছুটে আসে। পিচ ঢালা রাস্তার একপাশে পড়ে কোকাতে থাকা মুনাকে দেখে রোদ্দুর প্রচণ্ড ঘাবড়ে যায়। এতদিনের জমিয়ে রাখা সব রাগ অভিমান ভুলে ছুটে যায় কাছে। এরপর লোকজন জড়ো করে রিকশাওয়ালাকে হাসপাতালে পাঠিয়ে মুনাকেও নিয়ে নিজে যায় হাসপাতালে। বিপদের উপর বিপদ রাস্তায় তখন কোন গাড়ি পাচ্ছিল না রোদ্দুর। বাধ্য হয়ে ফোন করে নিজেদের গাড়ি আনায়। মুনা হাঁটতে পারছিল না দেখে রোদ্দুর পাজাকোলা করে ওকে নিয়ে গাড়িতে বসালে সেটা মুনা ভালোভাবে নেয়নি। বরঞ্চ নিজের আঘাতের কথা ভুলে গিয়ে ওকে দু একটা কথা শুনিয়ে দেয়। সাহায্যের বিনিময়ে ওমন তিরস্কার পেয়ে রোদ্দুর প্রচণ্ড ক্ষেপে যায়। কিন্তু একটা কথাও বলে না, চুপচাপ সব হজম করে নেয়। কারণ এখন মান অভিমান নিয়ে পড়ে থাকার সময় নয়। তাছাড়া এই মাথা খারাপ অহংকারী মেয়ের কথা কানে না তোলাই ভালো। তবুও মুন্নার কিছু কথা একদম গায়ে জ্বালা ধরানোর মতো ছিল। সেগুলো শুনেই রোদ্দুরের রাগ চরমে পৌঁছায়। বহু কষ্টে নিজেকে শান্ত করার চেষ্টা করলেও তার মুখ চোখ লালচে হয়ে ওঠে। রোদ্দুর শুধু নিজেকে এই বলে সান্ত্বনা দেয় যে এখন রাগারাগির সময় নয়। সময় হলে সেও ফিডব্যাক দেবে। আপাতত পরিস্থিতি সামলানো যাক। নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক জানায় মুনার তেমন কিছু হয়নি। পায়ে সামান্য লেগেছে আর মাথায় একটু কেটেছে। নিয়মমাফিক ঔষধ খেলে আর রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু ওই রিকশাওয়ালার অবস্থা বিশেষ একটা ভালো না, গুরুতর ইনজুরি হয়েছে। জমে মানুষে টানাটানি অবস্থা। এমনটা শুনে রোদ্দুরের বুক কেঁপে উঠায় সে অবচেতন মনে, আবেগগ্রস্ত হয়ে মুনাকে বুকে টেনে মাথায় হাত বুলিয়ে দেয়। আজ যদি ওর কিছু হয়ে যেত রোদ্দুর কি করত? কিভাবে ঠিক থাকত? ও তো নিঃস্ব হয়ে যেত।
না হোক মুনা ওর, না ওকে ভালোবাসুক, কিন্তু সে তো ভালোবাসে। শত মান অভিমানের পর, শত অবহেলা অপমানের পরেও সে এই মেয়েটাকেই চেয়েছে। এই সমস্ত ভাবনায় যখন অতিষ্ঠ ওর মন মস্তিষ্ক, তখন ওর এই ব্যবহারটাকে ভালোভাবে না নিয়ে অন্য মানে বের করলো, ঝটকা দিয়ে রোদ্দুরকে ছাড়িয়ে ধারালো আর তিক্ত কণ্ঠে বলে ওঠল, হোয়াট দ্য হেল? এসবের মানে কি? রোদ্দুর কিছুটা হকচকিয়ে গিয়ে শুধায়, হোয়াট হ্যাপেন্ড? আর ইউ ওকে? মুনা কঠিন গলায় বলল, আমি তো ঠিক আছি, কিন্তু আমার মনে হচ্ছে আপনি ঠিক নেই। রোদ্দুর অবাক হয়ে গেল, মানেটা আপনি বুঝতে পারছেন না? রোদ্দুরের পছন্দ হচ্ছিল না মুনার ভনিতা, তাই তীক্ষ্ণ কণ্ঠে জিজ্ঞেস করল, সোজা সাপটা কথা শুনতে পছন্দ করি আমি। ঠিক আছে, সোজা সাপটা বলছি। এত বছর ধরে চিনি আপনাকে, কিন্তু কখনো আপনার এই রূপটা ধরতে পারিনি। আমার রূপ? রোদ্দুর যেন আকাশ থেকে পড়ল। মুনা শ্লেষাত্মক গলায় বলল, মেয়ে দেখলেই আপনার ছোকছোকানির অভ্যাস আছে, এসব তো আগে জানতাম না। এখন যেই না সুযোগ পেয়েছেন নিজের আসল রূপটা দেখিয়ে দিলেন তো। একটা অসভ্য, ম্যানারলেস আর নোংরা মনের পুরুষ মানুষ আপনি। রোদ্দুর হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল ওর পানে। এক মুহূর্তের জন্য চিনতেই পারছিল না মুনাকে। হ্যাঁ, ভুল তার হয়েছে। অমন আবেগে ভেসে গিয়ে জড়িয়ে ধরার কোন মানেই ছিল না। কিন্তু এটা কোন মুনা? সে কি চেয়ে এই মেয়েকে? মুনতাহা কি করে এতটা নিম্ন মানসিকতার হয় যে স্বাভাবিক স্নেহ প্রদর্শনেরও অন্য কোনো মানে বের করে? রোদ্দুর বুঝে পেল না। মুনা যদি এরকম মেয়েই হয়, তাহলে সে কেন চিনতে পারেনি এতদিন? তাহলে কি মেয়েটাকে সে ভুল চিনেছিল? রাগে ঘৃণায় জর্জরিত হয়ে মুহূর্তের জন্য ওখানে থাকেনি। মুনাকে রেখেই ঘৃণা নিয়ে বেরিয়ে গেছে হসপিটাল থেকে। যাওয়ার আগে অবশ্য মঈন আর নিপাকে খবর দিয়েছে। আর ঘৃণা ভরা কণ্ঠে বলে গেছে, তোমার মতো নিচু মানসিকতার মেয়েকে ভালোবেসে আমি যে কত বড় ভুল করেছি, তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। নিজের প্রতি বড্ড রিগ্রেট ফিল হচ্ছে আমার, তোমার মতো নোংরা মনের মেয়ের জন্য এত কিছু সহ্য করলাম বলে। তোমাকে নিয়ে আমি প্রচুর সময় নষ্ট করেছি, লাইফলে স্টকমা পেয়েছি। বহু বছর তোমার পিছু ঘুরেছি কুকুর বেড়ালের মতো। এরপরেও মন পাইনি, কারণ দেখিয়েছ আমি বড়লোকের ছেলে। বিগড়ে যাওয়া, আমাদের মেলে না, আরও নানা কিছু, যেগুলোর কোনো ভিত্তি নেই। এসব অবহেলা, কষ্ট দেওয়ার পরেও কোনোদিন তোমাকে ছুঁয়েছি? ব্যাড টাচ করেছি তোমায়? আমার কথার মাঝে নগ্নতা, যৌনতার ছোঁয়া ছিল? মুনা হঠাৎ মাথা নিচু করে ফেলল। মিনমিন করে বলল, না, ওমন কিছু ছিল না। সরি। রোদ্দুর অতিষ্ঠ ভঙ্গিতে মাথা চেপে ধরল। উফ মুনতাহা, আজ তুমি আমাকে যা যা বললে তার জন্য তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না, কখনো না। আর কখনো যদি তোমরা প্রতি আমার অনুভূতি জাগে, তাহলে ট্রাস্ট মি, নিজেকে কাপুরুষ ছাড়া অন্য কিছু ভাববো না আমি। সেই মন মি। রাত গভীর, চারপাশের নিশুতি শব্দে ঝিম ধরা ভাব। আকাশে বড় একটা পূর্ণিমার চাঁদ। কাচের জানালা ভেদ করে আসা মুগ্ধতা ছড়ানো আলো মুনাকে কিছুতেই মুগ্ধ করতে পারছে না। ভার করা মুখে লেগে আছে বিষাদের ছায়া। চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু গালগলা ভিজিয়ে বালিশ ভেজানোর পায়তারা করছে। মুনা হাত দিয়ে মুখ চেপে ধরে অশ্রু বিসর্জন দিচ্ছে। এতটা অসহায় ওর কখনো লাগেনি। শত কষ্টেও না। আচ্ছা, কাউকে ভালবাসলে কি এরকমই কষ্ট হয়? ভালোবাসার মানুষটাকে কষ্ট দেওয়ার আগে সে নিজেই যে কষ্টে কষ্টে বিলীন হয়ে যায়, এসব কি পৃথিবীবাসী জানে? না, জানে না। যদি জানতো তাহলে সবাই নিজেদের ভালোবাসার মানুষকে পেয়ে যেত জাদুর মতো। চাইলেই যদি পৃথিবীর সব ভালোবাসা এক হয়ে যেতে পারত, পৃথিবীতে আর তো কোন দুঃখ কষ্টই থাকতো না। মুনার মনের ভেতরটা তোলপাড় করছে, সব পাগল পাগল লাগছে। ইচ্ছে করছে সবকিছু নষ্ট করে দিতে, কিন্তু পারছে না। রোদ্দুর নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে ওর এই কথাগুলো শুনে। কিন্তু মুনা কি করত? ও তো নিরুপায়। নিজেকে লোভী প্রমাণ করতে পারবে না রোদ্দুরের বাবার কাছে। ড্যাশ ড্যাশ ড্যাশ। এদিকে রোদ্দুর মা কে জানালো সে বিয়ে করতে চায় এবং অতি শীঘ্রই। তার কোনো পছন্দচ্ছন্দ নেই, মা যাকে এনে দেবে তাকেই গ্রহণ করবে, হোক কানা ল্যাংড়া বা ডানাকাটা পরি। রিমু বেগম হঠাৎ ছেলের কথা শুনে হাসবেন না কাঁদবেন বুঝতে পারছেন না। পৃথিবীতে বোধ হয় তার ছেলে রোদ্দুরই প্রথম ছেলে যে হুমকি দেওয়ার স্বরে মাকে বলেছে বউ খুঁজতে। রিমু বেগমের ধারণা তার ছেলে প্রেমে বর্ষর ধরনের ছ্যাঁকা খেয়েছে, তাই তার এই অবস্থা। বেশ কিছু মাস যাবৎ ছেলের উপর গবেষণা চালিয়ে তিনি এই ফলাফল নির্ধারণ করতে পেরেছেন। যদিও ছেলের প্রেমিকার বিষয়ে তিনি কিছুই জানেন না, বা আদৌ জানেনই না সত্যিই রোদ্দুরের প্রেমিকা আছে কিনা, তবুও তার এমন মনে হয়।
যদিও রোদ্দুরের পাশে মুনাকে মানায় বলেই তার অবচেতন মন বিশ্বাস করে। হঠাৎই তার মাথায় একটা ভাবনা খেলে গেল। কয়েক মুহূর্ত চিন্তা করলেন তিনি ব্যাপারটা নিয়ে। বিয়ের কথাবার্তা চলছে ঠিক, কিন্তু বিয়ে তো হয়ে যায়নি। এর মধ্যে আরেকটা প্রস্তাব যেতেই পারে ভেবে তিনি ছুটলেন ছেলের ঘরে। গিয়েই হন্তদন্ত হয়ে বললেন, তাহলে মুনের বাসায় প্রস্তাব দিই? রোদ্দুর ভুল শুনল বলে মনে হলো ওর। কার কথা বললে? রাহার ম্যাম। রোদ্দুর যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। ঘরটাতে আচমকা যেন নিস্তব্ধতা নেমে এল। মায়ের মুখ থেকে মুনার নাম শুনে সে কয়েক মুহূর্তের জন্য হতবাক হয়ে গেল। হৃদয়ের গভীরে লুকিয়ে থাকা কষ্টগুলো যেন হঠাৎই আরো তীব্র হয়ে উঠল। সবকিছু ভুলে এগিয়ে যাওয়ার কথা যখন ভাবল, তখন মা আবার মুনার কথা তুলছে। রোদ্দুর কিছুটা উত্তেজিত আর বিভ্রান্ত হয়ে বলল, মা, তুমি কি এসব কি বলছো? রিমু বেগম ভ্রু কুঁচকে ফেললেন। তুইই তো বললি মেয়ে দেখতে আমার পছন্দ মতো। সেটাই আমি তোকে জানালাম। মেয়েটা যেমন মিষ্টি তেমনই গুণবতী, শিক্ষিত, শালীন আর মানানসই। তাছাড়া ও তো আমাদের পরিবারেরও চেনা, প্রেমঘটিত ব্যাপারও নেই, আমি জানি। রোদ্দুর মায়ের কথা শুনে অবাক হলেও বুঝতে দিল না। মায়ের হাত মুঠোয় ধরে দৃঢ় কণ্ঠে বলল, তুমি যেরকম মেয়ে আনবে আমি তাকেই বিয়ে করব। তবুও দয়া করে তোমার মিষ্টি, গুণবতী মুনার নাম আমার সামনে বলো না। আমি এই নাম শুনতে চাই না। রিমু বেগম অবাক হলেন ভীষণ। কিছুক্ষণ চুপ থেকে রোদ্দুরের দিকে গভীর দৃষ্টিতে তাকালেন। ছেলের উদ্বিগ্নতা আর চাপা রাগ রেখে তিনি কিছু একটা আন্দাজ করলেন। ছেলের মুখের কথা আর চোখের ভাষা মেলানোর চেষ্টা করলেন। এরপর কয়েক মুহূর্ত নীরব থেকে সন্দেহজনক অথচ গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, পছন্দ করিস মেয়েটাকে? রোদ্দুর থমথমে দৃষ্টিতে তাকালো। কিছুটা লজ্জাও পেল। মায়ের কাছে সরাসরি মনের কথা বলতে পারে না সে রাহার মতো, কিন্তু মাকে মিথ্যেও বলে না কখনো। অথচ মা বুঝে ফেলল ওকে। রোদ্দুর বিস্মিত হল, লুকাতে চাইল না আর। দীর্ঘশ্বাস ফেলে মায়ের প্রশ্নের জবাব দিল ছোট্ট করে, উমম, ভালোবাসি। রিমু বেগমের ঠোঁটের কোণে এক টুকরো মুচকি হাসি ফুটল। কতদিনের? বছর খানেকের। কিভাবে কি? রোদ্দুর সবকিছু খুলে বলল মাকে। প্রথম পরিচয়, ঝগড়া, ভালো লাগা, ভালোবাসার সূচনা, বারবার তুচ্ছ কারণ দেখিয়ে প্রত্যাখ্যান, অভিমান, দূরে সরে যাওয়া সবকিছু। ছেলের স্বীকারোক্তি পেয়ে রিমু বেগম অবাক হলেন, হিসাব মিলছে না তার। ভালোবাসাটা কি তাহলে একতরফা? পরক্ষণেই কড়া স্বরে বললেন, আগে তো বলিসনি। মুনতাহা তো আমায় ভালোবাসে না। রিমু বেগম কপালে ভাঁজ ফেলে বললেন, আমার এত ভালো ছেলেকে ওর পছন্দ নয়? খারাপ ব্যবহার করেছিস নাকি ওর সঙ্গে? না। তাহলে? আমি সত্যিই জানি না মা ওর সমস্যা কি। রিমু বেগম ভাবুক গলায় বললেন, তুই কখনো জানতে চেয়েছিস ও কেন এমন আচরণ করে? রোদ্দুর হতাশ কণ্ঠে বলল, বহুবার। কিন্তু খোলাসা করে ও আমাকে কিছুই বলেনি। রিমু বেগম হাল ছাড়লেন না। একবার যখন পজিটিভ সাইন পেয়েছেন ছেলের থেকে তো এর শেষ দেখে তিনি ছাড়বেন। এমন স্বরেই তিনি ধীরে ধীরে বললেন, মেয়েটা মুখচোরা আমি জানি। খোলাসা করে যখন কিছু বলেনি, এমন তো হতেই পারে যে ও তোকে ভালোবাসে, কিন্তু বলে না, নয় কি? রোদ্দুরের এসব অর্থহীন কথায় বিরক্ত লাগল। কম দিন তো আর চেনে না মুনাকে। মা সত্যিই বিশ্বাস করে মুনা তাকে ভালোবাসে? হাস্যকর। রোদ্দুর উঠে ব্যালকনিতে চলে এলো। রাগ, জেদ, অপমান, কষ্ট সব মিলিয়ে অদ্ভুত অনুভূতি হলো। তেতো ঠেকল সবকিছু। ঘরে ফিরে গেল আবার। গিয়ে অসহায়ের মতো মাকে বলল, ও যদি আমায় ভালোইবাসত তাহলে অন্য কাউকে বিয়ে করতে রাজি হয়ে যেত না। মা, আমি অনেক চেষ্টা করে দেখেছি, আর সম্ভব নয় আমার দ্বারা। রিমু বেগম এরপরেও দৃঢ় কণ্ঠে বললেন, ভালো যখন বেসেছিস তখন সম্ভব করতেই হবে। তোর বাবা নয়তো তার পছন্দের কোনো মেয়েকে তোর সাথে জুড়ে দেবে। আর সেই মেয়ে যে কিরকম হতে পারে তা তুই ভালোই বুঝিস। আমি অন্তত অতিরিক্ত মডার্ন, ওয়েস্টার্ন পরা কোনো মেয়েকে বাড়ির বউ হিসেবে দেখতে চাই না। রোদ্দুর বিরক্ত হয়ে বলল, ওকে ডান। কাকে আমার গলায় ঝুলাবে সেসব তোমাদের ব্যাপার। কিন্তু আর যাই হোক, মুনতাহার কথা বাদ দাও। রিমু বেগম রুষ্ট গলায় বললেন, কেন? রোদ্দুর ক্যাটকেটে স্বরে বলল, ও অকারণে আমাকে অপমান করেছে। কেন করেছে সেই প্রশ্ন করো না। জবাব দিতে পারবো না। কিন্তু ওর এই অপমান আমি ভুলব না। এসবের পর ওর সাথে আমার যেটুকু সম্পর্ক ছিল, তাও শেষ। এবার তুমি ওর প্রসঙ্গে রীতি টানলে খুশি হব। রোদ্দুর মনে প্রাণে জানে সে কোনোভাবেই মুনাকে ভুলতে পারবে না। অথচ মুনাকে সে আর সহ্য করতে পারছে না।
প্রতিবার সে মুনার কাছ থেকে যে অপমান পায় সেটাই শুধু ওর হৃদয়কে ক্ষতবিক্ষত করে। আর আজ যেভাবে অপমানিত হয়েছে তাতে ওর পুরো হৃদয়টাই মরে গেছে। পরদিন রিমু বেগম হঠাৎ মুনার বাড়িতে গিয়ে উঠলেন। নিপা তাকে দেখে কিছুটা অবাক হলো। রিমু বেগমকে বাড়িতে এভাবে আসতে দেখে তার মনে কৌতূহল আর চিন্তা একসঙ্গে দেখা দিল। রিমু বেগমকে বসতে দিয়ে বলল, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রিমু বেগম হালকা হাসি দিয়ে বললেন, মুনার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে দেখতে এলাম। এখন কেমন আছে? নিপা সৌজন্য বজায় রেখে বলল, ভালো আছে। এবার অনেকদিন পরে এলেন, সময় হয় না কোথাও যাওয়ার। আজ অনেকক্ষণ বসবেন কিন্তু? চা করছি। রিমু বেগম সরাসরি বললেন, এক কাপ খাওয়াই যায়। তোমার হাতের চায়ের স্বাদ এখনো ভুলিনি। নিপা খুশি হয়ে গেল। রিমু বেগম জিজ্ঞেস করলেন, মুনা কোথায়? ঘরেই আছে। যান আপনি, আমি চাটা করে নিয়ে আসি। মুনা উদাস হয়ে ঘরে বসে বই পড়ছিল যখন রিমু বেগম তার ঘরে ঢুকলেন। তাকে দেখে মুনা চমকে উঠল। মুখে স্পষ্ট অস্বস্তি। রিমু বেগম মৃদু হেসে শান্ত কণ্ঠে বললেন, কেমন আছো এখন মা? মুনা বিস্মিত হয়ে বলল, আন্টি, আপনি? এখন ভালো আছি। আপনি হঠাৎ? আমি তো কালই পড়াতে যেতাম রাহাকে। বসুন, বসুন। মুনা অস্থির হয়ে পড়ল। রিমু বেগম বসলেন। ধীর গলায় বললেন, অস্থির হও না, 2 দিন রেস্ট করো। আমি তোমার সাথে কিছু কথা বলতে এসেছি রোদ্দুরের ব্যাপারে। আমার কাছে এসে বসো। মুনার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। কি বলবেন তিনি? রোদ্দুর কিছু বলেছে? এবার কি স্বামীর মতো তিনিও অপমান করবেন? মুনা ভেতরে ভেতরে উদ্বিগ্ন হয়ে পড়ল। রিমু বেগমের এই রূপ সে কখনো দেখতে চায় না। ও গিয়ে বসল রিমু বেগমের সামনে। কিন্তু মুনার ভাবনা ভুল প্রমাণিত হল। রিমু বেগম মুনার দিকে তাকিয়ে আচমকা সরাসরি বললেন, তুমি কি জানো রোদ্দুর তোমাকে কতটা ভালোবাসে? মুনা মাথা নিচু করে ফেলল। ভয় হলো। আমতা আমতা করে বলল, এসব কি বলছেন আন্টি? রিমু বেগম মৃদু কণ্ঠে বললেন, ওকে সব জানি আমি। তাই যা জিজ্ঞেস করব ঠিক উত্তর দেবে। কিছু লুকাবে না। মায়ের মতো হই তোমার, মিথ্যে বলো না। রোদ্দুরকে কি তুমি ভালোবাসো না? মুনা চুপ করে রইল। উত্তর জানা কিন্তু দিতে পারল না। রিমু বেগম স্নেহের সুরে বললেন, তুমি যদি রোদ্দুরকে ভালোবাসো তাহলে বাকি সবকিছু আমি দেখব। মুনা এবার মিথ্যে বলতে পারল না। তাছাড়া গতদিন রোদ্দুরকে যেভাবে অপমান করেছিল এরপর থেকে ও মানসিকভাবে প্রচণ্ড ভুগছে। নিজের কাজে নিজেই লজ্জিত। বারবার নিজেকেই অপরাধী মনে হচ্ছে। দোষী না হওয়া সত্ত্বেও সবসময় লোকটাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে। মুনার মন সেজন্যই বিভ্রান্ত এবং অপরাধবোধে জর্জরিত। সংকোচ নিয়ে মৃদু কণ্ঠে বলল, ভালোবাসি আন্টি। কিন্তু ভালোবাসলে সবাইকে পেতে হবে এমন নিয়ম নেই তো। ছেড়ে দিতে হবে এমন নিয়মই বা কোথায়? মুনা চট করে তাকালো। সূর্যের দিকে তাকালে তার কিছু হবে না, কিন্তু ঝলসে যাব আমি। ভালোবাসলে সব জয় করে নিতে হয়। ভয় পিছিয়ে থাকতে হয় না। জয় করার সামর্থ্য আমার নেই। রিমু বেগম মুনার হাত ধরে বললেন, আমি ওর মা, আর আমার সন্তানের সুখই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। রোদ্দুর অন্য কাউকে বিয়ে করলে তুমি খুশি হবে? আমার তো তোমাকে পছন্দ। মুনার অনুভূতি অন্যরকম। রিমু বেগমকে মায়ের মতো মনে হলো ওর। আশ্বস্ত হলো ভীষণ। আবেগাপ্লুত হয়ে বলে ফেলল, আঙ্কেল আগেই আমাকে বুঝিয়ে দিয়েছেন রোদ্দুরকে ভালোবাসা মানে অপমান সহ্য করা আন্টি। রিমু বেগম যেন সবটা বুঝতে পারছিলেন। ইনামুল সাহেবের অহংকারের কথা তারও জানা ছিল। তার অপমানের কারণেই মুনা বারবার অস্বীকার করেছে রোদ্দুরকে। নিজের স্বামীকে তার চেয়ে ভালো আর কে চেনে? রিমু বেগম ঠিক করলেন ইনামুল সাহেবের সঙ্গে এবার একটা হ্যাস্তন্যস্ত করেই ছাড়বেন। এরপর তিনি মুনার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন মেয়েটা আসলেই রোদ্দুরকে ভালোবাসে, কিন্তু বলতে পারে না। তিনি জানেন এটা শুধু মুনার দোষ নয়, রোদ্দুরেরও নয়। সে তো বেচারা কিছু না জেনে কষ্ট পাচ্ছে, ভুল বুঝে বসে আছে। তিনি মুনার হাতে নিজের হাত রাখলেন। তুমি যা করেছ তা তোমার দিক থেকে হয়তো সঠিক ছিল, কিন্তু রোদ্দুর এসব জানে না। ও প্রতিনিয়ত কষ্ট পাচ্ছে তুমি ওকে দূরে সরিয়ে দিয়েছ বলে, অপমান করেছ বলে। মুনা দ্বিধান্বিত গলায় বলল, তার জন্য আমি লজ্জিত। কিন্তু আন্টি, আমার বিয়ের কথা অনেকটাই পাকাপাকি। এখন ভাইয়া এসব জানলে কষ্ট পাবে। রিমু বেগম মুনার হাত শক্ত করে ধরে বললেন, আমি দেখব ব্যাপারটা, কিন্তু তুমি আমার ছেলেকে আর দুঃখ দিও না। মুনা চুপ হয়ে গেল। কি ঘটবে, কি হবে কিছুই বুঝতে পারল না।
নিপা তখনই চা নাস্তা নিয়ে এলো। কথাবার্তা গড়াল অন্যদিকে। রোদ্দুর যখন মায়ের কাছ থেকে সবকিছু শুনল তখন বাবার উপর তিক্ততা বাড়ল ওর। রাগে মেজাজ খারাপ হয়ে গেল। ইনামুল সাহেব অফিস থেকে ফিরে বিশ্রাম নিচ্ছিলেন। রোদ্দুর তার ঘরে ঢুকে শান্ত গলায় বলল, বাবা, আমার তোমার সাথে জরুরি কথা আছে। ইনামুল সাহেব ছেলের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ করে রইলেন, যেন বুঝতে চাইছেন কি নিয়ে কথা হবে। রোদ্দুর কোনো রাখঢাক না করেই বলল, আমি মুনতাহাকে বিয়ে করতে চাই। কথাটা শুনে ইনামুল সাহেব কিছুক্ষণ নীরব থাকলেন, যেন মুনতাহাকে মনে করার চেষ্টা করছেন। কে মুনতাহা? রাহার টিচার, মুনা। ইনামুল সাহেব বসা থেকে লাফিয়ে উঠলেন। তুমি কি পাগল হয়েছ রোদ্দুর? রোদ্দুর দৃঢ়চিত্তে উত্তর দিল, আমি পাগল হইনি। আমি ওকে ভালোবাসি, তাই আমি ওকেই বিয়ে করতে চাই। ইনামুল সাহেব রাগে গর্জে উঠলেন, কিন্তু আমি তা চাই না। চলাফেরা করো কতগুলো খ্যাত বস্তির সাথে, ওদের থেকেই এগুলো শিখেছ না? তুমি আমার ছেলে, নজর থাকবে উপরে উঠার। তা নয়, দিন দিন অধপতন হচ্ছে তোমার। রোদ্দুর ভাষা খুঁজে পেল না কিছু বলার। রাগ সামলে তীক্ষ্ণস্বরে বলল, সেজন্যই কিছুটা মনুষ্যত্ব এখনো বাঁচিয়ে রাখতে পেরেছি। তোমার মতো সব হারিয়ে ফেলিনি। গর্জে উঠলেন ইনামুল সাহেব, বেয়াদব! মুখে মুখে তর্ক শিখেছ? এক চড়ে সোজা করে দেব। তুমি আমার সম্মান ডুবিয়ে ফকিন্নি জাতের একটা মেয়ে বিয়ে করবে? আর ভাবছ আমি তাতে সায় দেব? কখনোই না। রোদ্দুরের গা জ্বলে উঠল, কিন্তু শান্ত থাকার চেষ্টা করল। নিজের রাগ সামলানোর চেষ্টা করে বলল, হ্যাঁ, করব। তুমি শুধু নিজের সম্মান নিয়ে চিন্তিত একজন স্বার্থপর মানুষ যে শুধু টাকা চেনো। কিন্তু আমি তোমাকে বলতে চাই, মুনা একমাত্র মানুষ যাকে আমি ভালোবাসি, যাকে আমি সারা জীবন পাশে চাই। তোমার সকল সম্মানের জন্য ভালোবাসা বিলিয়ে দেওয়ার মতো মহান পুত্র নই আমি। ইনামুল সাহেবের রাগ ক্রমশ বাড়ছিল। তিনি চিৎকার করে বললেন, আমি কোনোভাবেই এ বিয়ে মেনে নেব না। তুমি যদি ওই মেয়েকে বিয়ে করতে চাও, তাহলে এই বাড়ি ছেড়ে চলে যাও। রোদ্দুর কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর গভীর শ্বাস নিয়ে বলল, যদি এটাই তোমার সিদ্ধান্ত হয়, তবে আমি চলে যাব। এই কথা বলে রোদ্দুর উঠে দাঁড়ালো। ইনামুল সাহেব কিছু বললেন না, তবে তার মুখ কঠোর হয়ে রইল। রোদ্দুর তার ছেলে এটা বিশ্বাসই হচ্ছে না। রিমু বেগম সব শুনছিলেন, কিন্তু এই মুহূর্তে চুপ থাকাই শ্রেয় মনে করলেন। রোদ্দুর বাবার করা নির্দেশের পর সোজা নিজের ঘরে চলে এল। মনে ভীষণ এক অশান্তি। নিজের রাগ আর অভিমান একসাথে যেন ওকে ঘিরে ধরেছে। সব এলোমেলো লাগছে, সিদ্ধান্তহীনায় ভুগছে। মুনা মাথায় উকিঝুঁকি দিচ্ছে। ওর শুধু মেয়েটাকে জিজ্ঞেস করতে ইচ্ছে করছে কেন এত সব কথা সে গোপন করল। কেন একবারও বলল না ইনামুল সাহেব ওকে ওয়ার্ন করেছিল রোদ্দুরের কাছ থেকে যেন দূরে থাকে, আশকারা না দেয়। এতগুলো বছরে একবারও কেন বলেনি? সে এতদিন অকারণেই মুনাকে ভুল বুঝেছে। ওর সাথে যোগাযোগ করার প্রবল ইচ্ছে হলেও অজানা এক অভিমান রোদ্দুরকে আটকে রেখেছে। মায়ের কথা মনে হলো ওর। মুনা নাকি ওকে ভালোবাসে, এটা কি সত্যি নাকি ভ্রম? এতই যদি ভালোবাসত তাহলে ওকে এতগুলো কুরুচিপূর্ণ কথা বলতে পারত না, চরিত্র নিয়ে প্রশ্ন তুলত না। তাছাড়া কখনো তো সে এক ফোঁটা বুঝতেও পারেনি মুনার অনুভূতি। তাহলে কিভাবে কি? রোদ্দুরের কাছে সব অদ্ভুত গোলমেলে লাগলো। হাত ঘড়িটা খুলে টেবিলে রাখল। কিছুক্ষণ ঘরটায় পায়চারি করল। বাবার কথাগুলো মাথায় সদর্পে ঘোরাফেরা করছে। চিরকাল ইনামুল সাহেব নিজের এই অহংবোধ নিয়ে চলাফেরা করছে। নিজের চেয়ে ধন সম্পদে নিচু কেউ যেন তার দু চোখের লোকটা একবারও ভাবে না এসবের পরিণতি অত্যন্ত ভয়াবহ। এতটাই যে দিন শেষে তাকেই জ্বালিয়ে দেবে, সব নিঃশেষ করে দেবে। তখন পাশে কাউকে পাবে না। কথাগুলো মনে হতেই মুখ শক্ত করে উঠে দাঁড়ালো। একটা গভীর শ্বাস নিয়ে কয়েকটা কাপড় ব্যাগে ভরে নিল। বাড়ি ছাড়বে সে অবশ্যই, বাবার আচরণগুলো নেওয়া যাচ্ছে না। রিমু বেগম তখন রান্নাঘরে কিছু করছিলেন বিধায় খেয়াল করেননি রোদ্দুর বেরিয়ে গেছে। ঘণ্টাখানিক পর যখন রাতের খাবারের জন্য ডাকতে গেল, তখন কোথাও খুঁজে না পেয়ে এবং জামাকাপড় বিছানায় ছড়ানো দেখে বুঝলেন তার ছেলে সত্যিই বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে। বিচলিত হয়ে সাথে সাথে ফোন লাগালেন। দুয়েকবার চেষ্টা করার পর রিসিভ হলো ফোন। কি বলবে বলো? ছেলের কথা শুনে রিমু বেগম বিস্মিত হয়ে শুধালেন। কি বলবো মানে? এত রাতে কোথায় গিয়েছিস? খাবার নিয়ে বসে আছি। রোদ্দুর উত্তরে শুধু বলল, তোমার স্বামী তার বাড়ি থেকে আমাকে বেরিয়ে যেতে বলেছে, তাই বেরিয়ে এসেছি। আমার জন্য অপেক্ষা করো না। ছেলের কথায় অভিমান আর ক্রোধ স্পষ্ট টের পেলেন রিমু বেগম। তিনি বিচলিত হয়ে পড়লেন।
ইনামুল সাহেবের কথা যে রোদ্দুর এত সিরিয়াসলি নেবে তা তিনি ভাবেননি। ছেলেকে বুঝো দিতে লাগলেন, আরে ওসব তো রাগের মাথায় বলেছে, ধরিস না ওই লোকের কথা। এ বাড়িতে আমরা সবাই থাকি, তাই তার একার সিদ্ধান্তে চলবে না সব। রোদ্দুর রুষ্ট গলায় বলল, উফ মা, এটা তার বাড়ি, আমাকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়ার অধিকার তার অবশ্যই আছে। ভুল তো কিছু বলেনি। রিমু বেগম কেঁদে ফেললেন, জোরালো গলায় ক্ষোভ ঝাড়তে লাগলেন। বেঁচে থাকতে এই দিন দেখতে হচ্ছে আমার? বাবা হয়ে কিভাবে পারল? ছি ছি, আমার ছেলেটা থাকবে কোথায়, খাবে কি? কিছু ভেবেছে এই লোক? স্বার্থপর কোথাকার। পৃথিবীতে তুমি আমি সবাই স্বার্থপর, সবাই নিজেদের নিয়েই ভাবি। তাই কান্নাকাটি বন্ধ করো। তাছাড়া আমি বাচ্চা না যে হারিয়ে যাব। থাকবি কোথায় তুই? না না, তুই এখনই বাড়িতে আয়, আমি কোথাও যেতে দেব না তোকে। তোর বাপের সাথে বোঝাপড়া আমি করে নেব, কিচ্ছু করতে হবে না তোমার। আমি বন্ধুদের ফ্ল্যাটে উঠব। তুমি বারবার এভাবে অনুরোধ করো না আমায়, পছন্দ হবে না। রিমু বেগম বুঝলেন ছেলের মাথা গরম, এ মুহূর্তে বোঝানো সম্ভব নয়। তিনি শুধু একবার জিজ্ঞেস করলেন, মুনার সাথে একবার কথা বলেছিস? রোদ্দুর হালকা মাথা নাড়িয়ে বলল, না, তাছাড়া ওর সাথে আমার কথা বলার কিছু নেই, সবকিছু সেদিনই চুকে বুকে গেছে। রিমু বেগম অবাক হয়ে বললেন, কিন্তু তোরা জনকে ভালোবাসিস? রোদ্দুর গম্ভীর কণ্ঠে বলল, আমার কথা বাদ দাও। মুনতাহা যদি সত্যিই আমাকে ভালোবাসতো, তাহলে এতদিন এত নাটক সিনেমা তৈরি হতো না। রিমু বেগম মৃদু দুঃখিত সুরে বললেন, সবকিছু কি তুই বুঝে ফেলেছিস? তাছাড়া তুই যে তোর বাবাকে বললি মুনাকে তুই বিয়ে করবি? রাগ হয়েছিল তখন, তাই বলেছিলাম, কারণ বাবার কোনো অধিকার নেই কাউকে ছোট করে কথা বলার। রিমু বেগম অবাক হয়ে শুনলেন ছেলের কথাগুলো। বুঝলেন মুনার উপর এখনো রেগে আছে তার ছেলে। এই রাগ এত সহজে বোধহয় মিটবে না। রিমু বেগম আর কোনো কথা বললেন না, জানেন রোদ্দুরকে বললে এখন ও কিছুই শুনবে না। তাই তিনি প্রসঙ্গ বাদ দিয়ে ছেলেকে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ করলেন। কিন্তু রোদ্দুর মাকে সরি বলে কল কেটে দিল। রাত গভীর হয়ে আসছে, রাস্তার দু প্রান্তের বাতিগুলো ঝাপসা হয়ে জ্বলছে। কিন্তু রোদ্দুরের বুকের ভেতরের অন্ধকার যেন আরো ঘনীভূত হচ্ছে। ও যদি আমাকে ভালোবাসতো, তাহলে এভাবে আমাকে কষ্ট দিত না, মনে মনে বলে উঠল রোদ্দুর। গন্তব্যহীনভাবে হেঁটে চলল সে। মাকে যদিও বলে এসেছে বন্ধুদের ওখানে উঠবে, কিন্তু আসলে তা নয়। রোদ্দুর তার বন্ধুদের বলেইনি সে বাড়ি ছাড়ছে। ঝিম ধরা রাস্তায় হাঁটতে গিয়ে রোদ্দুরের মনে হলো, এই শহরে এখন তার আর কোনো জায়গা নেই, কিছু নেই। পিছুটান থাকলেও তা টানছে না, শুধু নিশ্চুপ একটা জীবন হাতছানি দিয়ে তাকে ডাকছে। যে জীবন একাকিত্বের, যা অনেক বেদনায় ভরপুর। এমন অনুভূতির মানে বুঝল না রোদ্দুর। হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এলো সে। সামনে একটা পার্ক, সেখানে সোডিয়াম আলো জ্বলছে। হলদে আভায় রাতের নিস্তব্ধতা যেন গান গাইছে। পার্কের সরু ফুটপাত আর বসার জায়গাগুলো গৃহহীনদের দখলে। সকলেই কাঁথামুড়ি দিয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। ওদের দেখে রোদ্দুর ঠিক করলো আজ রাতটা এখানেই কাটিয়ে দেবে সে। তবে মশা মাছির বহর দেখে রোদ্দুর মনে মনে ঢোক গিলল। সব মানিয়ে নিতে পারলেও এই দুই ক্ষুদ্র পোকার দলগুলোর সাথে লড়াই করা ওর পক্ষে অসম্ভব। একটা ভালো, পরিষ্কার আর তুলনামূলক মশা মাছি কম দেখে একটা জায়গা বাছাই করে ব্যাকপ্যাকটা রেখে বসল রোদ্দুর। এরপর দেখল ওর থেকে কয়েক গজ দূরে আরো একটি লোক বসা, পরনে শার্ট প্যান্ট, মুখ শুকনো, আকাশের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে সেই কখন থেকে। দেখে ভালো ঘরের ছেলে বলেই মনে হলো রোদ্দুরের। এমন একটা মানুষ এত রাতে এখানে বসে আছে দেখে বিস্মিতই হলো সে। কিছু জিজ্ঞেস করবে মনে করেও করল না। ধারণা করল লোকটার হয়তো মন ভালো নেই, তাই অন্যের ব্যাপারে না ঢুকে চুপচাপ সেও আকাশ দেখায় মনোযোগ দিল। খানিকটা সময় কেটে যেতেই ওপাশে বসা লোকটা বলল, আমাদের জীবনটা বলেই উপরই দাঁড়ানো। ভুল করতে করতেই টিকে আছি, ভুল করতে করতেই সঠিকটা শিখি। নিজের ভুল স্বীকার করে কেউ যদি শুধরে নিতে চায়, তাহলেও মানুষ আমাদের ক্ষমা করতে চায় না। এটা কি ন্যায়ের কাজ? নিষ্ঠুর পৃথিবী। রোদ্দুর গম্ভীর গলায় বলল, আপনার ভুলগুলো হয়তো তাকে একদম ভেতরে গিয়ে আঘাত করেছে, তবুও ক্ষমা তো চাইলাম। এত সহজে ক্ষমা পেয়ে গেলে পৃথিবীতে তো কষ্ট বলে কোনো বিষয় থাকতো না। সবদিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করুন মিস্টার। যার ক্ষমা পেতে চান তাকে ভালোবাসুন, বোঝান তার গুরুত্ব আপনার কাছে কতটা, তাকে বোঝান সে ছাড়া আপনি শূন্য। তাহলে ক্ষমা নামক মহৎ জিনিসটা পেলেও পেতে পারেন। লোকটার ঠোঁটের কোণে এক টুকরো হাসি ফুটে উঠল।
আধো অন্ধকারে সেটা দেখে রোদ্দুর কাষ্ঠ হাসল। অন্যকে জ্ঞান দেওয়া খুব সহজ, নিজে মানা খুব কঠিন। লোকটা এবার তার নিজের হাত ওর দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনার কথা শুনে মোটিভেট হলাম ব্রাদার। থ্যাঙ্কস। আমি আহিল রহমান। রোদ্দুর হাত মিলিয়ে বলল, আমি রোদ্দুর। আহিল লজ্জিত মুখে বলল, আসলে সে আমার স্ত্রী। রাগ করে চলে গেছে। অবশ্য এর পেছনে আমারই দোষটা বেশি। রোদ্দুর মৃদু হেসে বলল, দোষ স্বীকার করে ভুল শুধরে নেওয়ার চেয়ে ভালো কিছু আছে বলে মনে করি না। বেস্ট অব লাক। আহিল মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুক থেকে একটা পাথর নেমে গেছে। এই সময় কারো সাপোর্ট খুব করে আশা করেছিল সে। রাইমাকে মানাতে অনেক কাঠখড় পোড়াতে হবে, তবে সে রাজি। কারণ বাবা বলেছে, সে যদি নিজের ভুল শুধরে ভালো মানুষ হয়ে ফিরে আসে তাহলেই বাবা তাকে মেনে নেবে। নয়তো এবার চিরকালের জন্য ত্যায্য হবে সে। কত বড় সাহস, পালিয়ে বিয়ে করে এখন আবার বউয়ের গায়ে হাত তুলে। কুলা অঙ্গা রের শেষ নেই। ভোর তখনও নামেনি। হবে হবে ভাব। গাঢ় অন্ধকার লেপ্টে আছে চারিদিকে। রোদ্দুরের পকেটে ফোন বাজছে। সে ব্যাকপ্যাকে মাথা দিয়ে শুয়ে আছে। মশা মাছির ভ্যানভানানিতে এমনিতেই সে মহাবিরক্ত, তার উপর ফোনটা নির্লজ্জের মতো বেজেই যাচ্ছে। এতক্ষণ ফোনটা অফ ছিল, সময় দেখার জন্য খোলার পর থেকে এই অবস্থা। রোদ্দুর ভাবল বন্ধুরা কেউ, কারণ রাতবিরেতে ফোন করাটা এদেরই কাজ। তাই স্ক্রিনে নাম না দেখেই কল রিসিভ করল। ধমকের সুরে বলল, প্রেমিকার সাথে লাইন মার না গিয়ে আমায় জ্বালাচ্ছিস কেন? শরীরে বেশি কারেন্ট না শালারা? সামনে পেলে। তখনই ওপাশ থেকে বলে উঠল, আমি মুনা। রোদ্দুর তোরাক করে লাফিয়ে উঠে বসল। মাঝরাতে পরপুরুষের কাছে কি চাই? পরপুরুষ কিন্তু ভালো চরিত্রের নয়। খারাপ পুরুষ আপনি সেটা ভালোই জানি। আগে বলুন আপনি কোথায়? আন্টিকে নাকি বলেছেন বন্ধুদের বাসায় উঠবেন? কিন্তু খোঁজ নিয়ে জেনেছে ওখানে যাননি। ফোনও এতক্ষণ বন্ধ পাচ্ছিল, তাই চিন্তায় আছে। রোদ্দুর দীর্ঘশ্বাস ফেলল। তাই দায়িত্বটাকে আপনাকে দিয়েছে? দিল যে। কেন দিল? আপনি কে? ঝাঝালো শোনালো রোদ্দুরের গলা। মুনা ব্যাকুল স্বরে বলল, আপনি কোথায় বলুন না। কেন? আসবেন নাকি? পরপুরুষের কাছে। আসব। কেন আসবেন? ভালোবাসি বলে। রোদ্দুরের মনে হলো সে কিছু একটা ভুল শুনেছে। বিস্মিত হয়ে তাই আবারও প্রশ্ন করল, কি বললেন? আজকে কি বার? রোদ্দুর চটে গেল। ফাজলামো হচ্ছে মাঝরাতে ফোন দিয়ে? বিয়ে করে নিলে তো এমন সুযোগ পাবো না আর। করুন না বিয়ে। না করেছে কে? মুনা ভার স্বরে বলল, রোদ্দুর সাহেব। চরিত্রহীন লোকটা বললে বিয়ে ক্যান্সেল? এতটাই উন্নতি হয়েছে আপনার? হলে কি খুব বেশি ক্ষতি হবে? রোদ্দুর যেন বিষম খেল। হঠাৎ এত পরিবর্তন? মুনতাহা আমি তোমাকে চিনতে পারছি না। আমিও না। আচমকা হেসে ফেলল সে। কেন হাসল তা জানে না, তবে এক ধরনের সূক্ষ্ম ব্যথা আর অবচেতন মন জানান দিল, কিছু একটা খারাপ হবে। রোদ্দুর সেই ঘোর থেকেই শক্ত গলায় বলল, সামথিং ইজ ভেরি সাসপিশাস মুনতাহা। মুনা অবশ্য বুঝল না তার কিছুই কিছুটা রেগে বলল, আপনার মন। রাতের নিস্তব্ধতা যেন সবকিছু গ্রাস করে নিচ্ছে। হাওয়ায় যেন অদ্ভুত শীতলতা। রোদ্দুর গভীর নিঃশ্বাস নিয়ে হালকা স্বরে বলল, তুমি আমার সাথে খেলছো, তাই না মুনতাহা? মাফ করুন। আমি কখনোই আপনার সাথে খেলিনি, এতটা দুঃসাহস আমার নেই। রোদ্দুর তাচ্ছিল্য ভরে হাসল। তোমার কতটা দুঃসাহস আছে তা আমার চেয়ে ভালো কেউ জানে না। যতবার রিজেক্ট করেছো ভালোই দুঃসাহস দেখিয়েছ। এবার ঝটপট কারণ বলো। যদিও আমি জানি তবুও তোমার মুখ থেকে শুনতে চাই। মুনা যতটা সম্ভব কথা গুছিয়ে নিল। এরপর মৃদু স্তিমিত স্বরে বলল, আপনার মনে আছে সাহিল ভাইয়ের রক্তদান কর্মসূচিতে আমি ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছিলাম? আঙ্কেল বিশেষ অতিথি হিসেবে ছিলেন। সেদিন একসাথে কাজ করতে গিয়ে আমি ক্লোজ ছিলাম। আপনি আমাকে অনেক জ্বালিয়েছিলেন, ছোট ছোট বিষয়ে অনেক কেয়ারও করেছিলেন। মোট কথা, আপনার মনোভাব বা চোখের ভাষা সেদিন কারোর চোখই এড়ায়নি। যেমন আমার এড়ায়নি তেমন আপনার বাবারও বোধ হয় না। সেদিনের পর থেকেই তিনি আমার প্রতি রুষ্ট। আমায় সরাসরি কখনো বলেননি আপনার থেকে দূরে থাকতে। সবসময় ভদ্র ভাষাই আমার চোখে আঙুল তুলে দেখিয়েছেন চাঁদের দিকে হাত বাড়ালে শূন্যতা ছাড়া কিছু পাওয়া যায় না, তাই নিজেকে যাতে সংযত রাখি। রোদ্দুর তীক্ষ্ণ গলায় বলল, তাই নিজেকে সংযত রেখে আমার উপকার করলে, তাই তো? মুনা উত্তর দিল না। নাক টানল। রোদ্দুর তীব্র স্বরে বলল, সত্যিই যদি ভালোবাসতে তাহলে তোমার বলা উচিত ছিল আমাকে। একবার বলতে, বলেই দেখতে। মুনা বিগলিত স্বরে বলল,
ছেলের কাছে বাবার নামে নালিশ করার ব্যাপারটা জঘন্য মনে হয়েছে আমার। আসলে কিছু অনুভূতি কখনো আমরা চাইলেও অন্যকে বোঝাতে পারি না, সেখানে ভালোবাসি স্বীকার করাটা বিলাসিতা। এমন স্পর্ধা দেখানোর সাহসও পাইনি। মুনতাহা বলছে এই কথা? এতটা ভীতু তো সে নয়। সবসময় করা গলায় প্রতিবাদী হিসেবেই তো দেখে এসেছে, সেখানে আজ এসব কি বলছে? বড্ড অচেনা লাগছে মেয়েটাকে, বোধহয় এখনো ঠিকঠাক চিনে উঠতে পারেনি সে। রোদ্দুর দীর্ঘশ্বাস ফেলে তিক্ত গলায় বলল, চালাক মেয়ে, এখনো সব বলনি তুমি। মুনা হকচকিয়ে গেল। আসলেই ঠিক, মুনা সবকিছু বলেনি, সত্যি কথাগুলোই গোপন করেছে। ইনামুল সাহেব ওকে নিজের অফিসে ডেকে সরাসরিই বলেছিলেন রোদ্দুরের দিকে না হাত না বাড়াতে, ওকে আশকারা না দিতে। নিচু স্তরের মুনা যদি তার ছেলের দিকে হাত বাড়ায় তাহলে তিনি মুনাকে নিঃস্ব করে দেবেন। আর তার একটা নমুনাও তিনি দেখিয়েছিলেন। এমনভাবে কলকাঠি নাড়িয়েছিলেন যে তুচ্ছ একটা কারণে মইনের চাকরি নিয়ে টানাটানি পড়ে যায়। 4-5 মাসের মতো চাকরি থেকে সাসপেন্ডও করে দেয়। দিনগুলো বড্ড খারাপ কেটেছিল। সংসারের অবস্থা ছিল বেহাল। নিজের পরিবারের কথা চিন্তা করে তখন মুনা চেয়েও পারেনি রাহাকে পড়ানো বাদ দিতে। অন্য টিউশনিও তখন পাওয়া যাচ্ছিল না, তাছাড়া রিমু বেগম আর রাহাও নাছোড়বান্দা ছিলেন। সবকিছু মিলিয়ে মুনা খানিকটা বেহা হয়েই রাহাকে পড়ানো অব্যাহত রাখে, কিন্তু ইনামুল সাহেবের কারণে বাদ দেয় নিজের ভালোবাসা আর অনুভূতিকে মূল্য দেওয়া। এসব শুনলে রোদ্দুর নিশ্চয় নিজের বাবাকে ঘৃণা করবে, তাই মুনা কখনোই বলতে পারবে না কথাগুলো। তাছাড়া নিজের পরিবারের বেলায় মুনার মনমানসিকতা অনেকটাই দুর্বল, তাই ঝামেলা এড়াতে আমতা আমতা করে অস্বীকার করল। তেমন কিছু না। রোদ্দুর ঝাঝালো কণ্ঠে বলে উঠল, স্বীকার করো আর না করো তুমি যে আমাকে ভালোবাসো না এটা তীব্র সত্যি। কেন সত্যি আমি বলি? প্রতিবার তুমি অহেতুক ও অন্যায়ভাবে যেমন আমায় প্রত্যাখ্যান করেছ তার চেয়ে বেশি আঘাত করেছ শত শত মিথ্যে কথা বলে। আমার মানসিকতা নষ্ট করে দিয়েছ। এটা যে সে আঘাত নয়, একদম মন মরে যাওয়ার মতো আঘাত। ভালোবাসলে সেটা পারতে না, মিথ্যে বলতে গলা কাঁপত। এরপরেও দেখ, আমি এত বেহা যে এই গভীর রাতেও তোমাকে একবার দেখার জন্য আমার শ্বাস আটকে আসছে। তুমি আমায় আবার কনফিউজও করে দিচ্ছ। তোমায় বিশ্বাস করতে যে প্রতিবার আমি ভুল প্রমাণিত হয়েছি। আর নেয়া যাচ্ছে না। মিথ্যেবাদী মেয়ে। এরপরে আর কথা শোনা গেল না। তীব্র নীরবতা। মুনা কয়েকবার হ্যালো হ্যালো করেও বিপরীত দিকের প্রত্যুত্তর না পেয়ে ফোনটা কান থেকে নামিয়ে দেখল রোদ্দুর ততক্ষণে ফোন কেটে দিয়েছে। ওকে কিছু বলার সুযোগই দেয়নি। মুনা চেষ্টা করল আবার, কিন্তু বন্ধ পেল। অতি আশ্চর্যান্বিত হয়ে মুনা দীর্ঘশ্বাস ফেলল। অনেক চিন্তাভাবনা করে, সাহস জুগিয়ে, সব একপাশে রেখে লোকটাকে মনের কথা বলেছে সে, অথচ রোদ্দুর বিশ্বাস করল না। অবশ্য করবেই বা কেন? প্রতিবার মুনার দ্বারা যেভাবে প্রত্যাখ্যান হয়েছে অন্য কেউ হলে ঘৃণায় মুখ ফিরিয়ে নিত সেই কবেই। রোদ্দুর বলেই নির্বিধায় এখনো স্বীকার করেছে মুনাকে সে ভালোবাসে। কখনো বলা হয়নি। প্রতিবার রোদ্দুরকে অপমান করার পর মুনা নিজেও কষ্ট পেয়েছে, চোখের জলও ফেলেছে। নিজের কাজে নিজেই লজ্জিত হয়েছে। নির্ঘুম রাত কাটিয়েছে আর দহনে পড়েছে। যে দহন সে নিজেই সৃষ্টি করেছে, সেসব কেউ জানে না, না কাউকে বুঝতে দিয়েছে। এসবের একমাত্র সাক্ষী মুনার এই ঘর, বারান্দা, বিছানা, বালিশ। এসব কি করে বোঝাবে সে রোদ্দুরকে? মুনার বাকি রাত নির্ঘুম কাটল। চোখ লেগে এলেও দুঃস্বপ্ন দেখে জেগে উঠল। রোদ্দুরের ফোনে ট্রাই করে সুইচ অফ দেখে অস্থির মনটাকে তীব্রভাবে শান্ত রাখার চেষ্টা করল মুনা। সবকিছু মিলিয়ে এমন একটা বিশ্রী আর অভাবনীয় কাণ্ড ঘটার পর রাহাকে পোড়ানোর ব্যাপারটা দ্বিধায় পড়ে গেল মুনা। এখন যে পরিস্থিতি তাতে আরো বেশি অপমানিত হবে মুনা। ইনামুল সাহেব হয়তো ঘাড়ধাক্কা দিয়েই বাড়ি থেকে বের করে দেবে ওকে। সবকিছু মিলিয়ে মুনা সিদ্ধান্ত নিল রাহাকে আর পড়াবে না সে। ফোন করে কথাটা বলতে গিয়ে খুব খারাপ লাগলো ওর। রিমু বেগম শুনে চুপ করে রইল, কথা বলল না। অনেকক্ষণ পর ভারাক্রান্ত গলায় বললেন, আমার আপত্তি থাকলেও তোমায় জোর করার সাধ্য নেই মা, পরিস্থিতি বুঝতে পারছি আমি, তুমি রাহাকে বুঝিয়ে বলো। মেয়েটা আমার মন খারাপ করে ফেলেছে। মুনা রাহার সাথে দীর্ঘক্ষণ কথা বলে ওকে নিজের সমস্যার কারণ বুঝিয়ে বলল। রাহা প্রথমে শুনেই গেল, কিছুই বলল না ওকে। ফোন রাখার আগে বলল, ওকে ফাইন, আমাকে পড়াতে হবে না, শুধু ভাইয়াকে বিয়ে করে নাও, তাহলেই হবে। তোমার প্রতি আমার এক ফোঁটাও দাবি দেওয়া থাকবে না। মুনা লজ্জায় পড়ে গেল। সেভাবে রোদ্দুরের বিষয়ে রাহার সাথে কখনো কথা বলেনি ও। থতমত খেয়ে বলল, কি বলছো এসব? পাগ। মুনার কথা শেষ হবার আগেই রাহা উত্তেজিত স্বরে বলল,
কাউকে যদিও ভাইয়া নিজের ওয়ালেটে ধরতে দেয় না, তবে আমি দেখেছি ওর ওয়ালেটে তোমার একটা ছবি আছে, সব সময় থাকে। অলমোস্ট 2 বছর ধরে। অনেক ভালোবাসে তোমাকে আমার ভাইয়া। প্লিজ তোমরা বিয়ে করে নাও, আমি বাবাকে বোঝাব। বাবা কখনো আমার কথা অপূর্ণ রাখেনি। মুনার সব তালগোল পাকিয়ে যাচ্ছে। ওর কাশি উঠে গেল। ওরই ছাত্রী কিনা নিজের ভাইয়ের সাথে ওকে বিয়ের প্রস্তাব দিচ্ছে। আজকালকার যুগের ছেলেমেয়ে বলে কথা। মুনা কথা বলার মতো কিছু খুঁজে না পেয়ে ইতস্তত করে জিজ্ঞেস করল, তোমার ভাইয়ার খোঁজ পেয়েছো? হ্যাঁ, বন্ধুদের ফ্ল্যাটে উঠেছে। মাহিন ভাই ফোন করে মাকে জানালো একটু আগে। শুনে মুনা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, ভালো আছে তাহলে খ্যাটখ্যাটে লোকটা। এরপর আর কথা এগুলো না। মুনা অজুহাত দেখিয়ে ফোন রেখে দিল, বারান্দায় গিয়ে রোদে বসল কিছুক্ষণ। নীল আকাশ, শান্ত প্রকৃতি জুড়ে বিচরণ করা চিল শালিকের নিরুদ্দেশ হওয়ার যাত্রা দেখতে মগ্ন হতেই নিপা এলো ওর ঘরে। খুঁজে খুঁজে ওকে পেল বারান্দায়। পাশের চেয়ারটা টেনে নিয়ে বসতে বসতে উজ্জ্বল চেহারা বানিয়ে নিপা ওকে বলল, বিয়ের কনের চোখের নিচে কালি কেন? সারা রাত চিন্তা হয়নি নাকি হবু বরের চিন্তায়? এখনই যদি এ অবস্থা হয় তাহলে কাল দিন পর স্বামীর বাড়ি গেলে তোকে তো আর খুঁজেই পাওয়া যাবে না রে। মুনা ভ্রুকুটি করে বলল, আজেবাজে সব কথা। আজেবাজে আবার কি? ওদিকে পাত্রপক্ষ কাল আসবে দিন তারিখ ঠিক করতে, আর তুই হাওয়া লাগিয়ে ঘুরছিস। পার্লার টার্লারে যাবি না? নিপার কথায় চক্ষুচরক গাছ হয়ে গেল মুনার। কাল দিন ঠিক করতে আসবে মানে? হুম। ছেলের বোন ফোন করে জানালো একটু আগে। ছেলে চেয়েছে ঘরোয়া আয়োজনে বিয়েটা হবে। তবে তুই চাইলে ধুমধাম করে আয়োজনও হবে। আমরা তো জানি তুইও ঘরোয়া আয়োজনে করতে চাস, তাই হ্যাঁ বলে দিয়েছি। এবার তারিখ পড়লেই চলবে। মুনা হতবিহবল হয়ে গেল। আরে, এই ব্যাপার তো বেমালুম ভুলে বসে আছে ও। রোদ্দুরকে নিয়ে ভাবনায় এতটাই মগ্ন ছিল যে এই বিয়ের চিন্তা ওর ঘূর্ণাক্ষরেও মনে পড়েনি। মুনা বুঝল বেশ ফ্যাসাদে পড়ে গেছে সে। কি করবে ভেবে পেল না। কান্না এলো ওর। নিপা ওর দুঃখিত চেহারা দেখে অবাক বনে জিজ্ঞেস করল, কি সমস্যা? পরের বাড়ি যাবি বলে মন খারাপ লাগছে? আরে ওসব কিছু ভাবিস না। পরিবারটা ভালো, ঝামেলাহীন। একার সংসার হবে তোর। মুনা ধীরস্বরে আওড়াল, আমায় একটু একা থাকতে দিবে প্লিজ। নিপা ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে ওর মাথায় হাত বুলিয়ে চলে গেল ঠিক, কিন্তু মনে মনে সন্দেহ হলো ওর। বিয়ে ঠিক হলে মেয়েদের চোখে মুখে যে সমস্ত জৌলুস দেখা যায় তার ছিটেফোঁটাও নেই মুনার মধ্যে। যেন প্রাণহীন মেয়ে একটা। মুনার হাত পা শীতল হয়ে আসছে। কিছু ভাবতে পারছে না, হৃৎপিণ্ড অস্বাভাবিক গতিতে ছুটছে। কাকে কি বলবে, করবে সব এলোমেলো লাগছে। রোদ্দুরের ফোন গত রাতের মতোই বন্ধ। এখন যখন সব স্বীকার করে নিয়েছে তখনই লোকটা পল্টি নিল। বাধ্য হয়ে মুনা ওর বন্ধু মাহিনের ফোন কল দিল। অনেক রিকোয়েস্ট করার পর রোদ্দুরের সাথে কথা বলতে দিতে রাজি হলো মাহিন। রোদ্দুর ফোন কানে তুলতেই মুনার গলা শুনে ফোনটা কেটে দিতেই যাবে, কিন্তু তার হাত থেমে গেল মুনার কান্নারত স্বরে বলা কথাগুলো শুনেই। কাল বিয়ের দিন ঠিক করতে আসবে। আমি কি অন্য কাউকে বিয়ে করে নেব? আপনি এখনো রেগে থাকবেন আমার উপর? আমি আপনাকে ছাড়া কিছু ভাবতে পারছি না। মুনারানী নিজের ইগো ভুলে কাঁদছে। ভয় পাচ্ছে ওকে হারিয়ে ফেলার। এতদিনে যেন মনটা একটু স্বস্তি পেল। বুকটা প্রশান্তিতে ভরে উঠল। যে ভয় আর কষ্ট এতদিন ওকে ভুগিয়েছে তার কিছুটা নিজেও পাক। এই মহারানী তবেই না বুঝবে যন্ত্রণা কাকে বলে। জারিফ শক্ত হাতে অবনীর কোমর চেপে ধরল। কেঁপে উঠল অবনী ভয় অনুভূতিতে। জারিফ ওর অবস্থা দেখে বাঁকা হেসে বলল, আমি তোমার কেউ হই না? অবনী কাপা স্বরে বলল, হন। কি হই? অবনী আবারও বলল, জানি না। জারিফ ওর গলায় ছোট ছোট চুমু দিতে দিতে বলল, এবার বলো কে হই? অবনী কাদো কাদো কণ্ঠে বলল, আমার বর। ফোনের অপর প্রান্তে রোদ্দুর তখন নিশ্চুপ। মুনার ভাঙা কণ্ঠস্বর যেন গভীরভাবে ওকে তাড়িয়ে বেড়াচ্ছে। এক মুহূর্তের জন্য মনে হলো সমস্ত অভিমান ভুলে গিয়ে ওকে কাছে টেনে নিতে। কিন্তু অবর্ণনীয় ক্ষোভ আর মনের বাধা যেন কোনোভাবেই তাকে সেটা করতে দিচ্ছে না। তবুও নিজের ভিতরের এই তুমুল ঝড়কে চেপে রেখে বলল, তোমার কি মনে হয় এতদিনের অবহেলা ভুলে তোমার কাছে ছুটে যাব? মুনা লজ্জিত আর্স্ট কণ্ঠে বলল, জানি ভুল করেছি, কিন্তু একবার আমাকে বোঝার চেষ্টা করুন না প্লিজ। আপনি ছাড়া অন্য কাউতে ভাবতে গেলেই পৃথিবী শূন্য মনে হচ্ছে। রোদ্দুর একটু চুপ করে থেকে ঠোঁটের কোণে বাঁকা হাসি এনে বলল, এই কথাগুলো এতদিন কোথায় ছিল মুনতাহা? যখন আমার ভালোবাসাকে তুচ্ছতাচ্ছিল্য করতে? আমার অনুভূতি তো আলাদা ছিল না, ঠিক এরকমই ছিল। মুনা হতাশ ও অসহায় গলায় উত্তর দিল,
বুঝতে পারতাম অনেক আঘাত দিয়ে ফেলেছি আপনাকে, যা ক্ষমার অযোগ্য। কিন্তু আমি আমার ধর্তব্যের বাইরে গিয়ে বোঝাতেও পারিনি পরিস্থিতি কিভাবে আমায় এই জায়গায় নিয়ে এসেছে। রোদ্দুর তিক্ত হাসি দিয়ে বলল, পরিস্থিতি? তুমি তো সেই পরিস্থিতির দোহাই দিয়েই বারবার এড়িয়ে গেছো আমায়। আর এই ভালোবাসা রক্ষার দায়িত্ব কি শুধু আমার একার? তোমার কিছু করার নেই? নিজের মনের কথা কাউকে বলার সাহস নেই? মুনার বুকের মধ্যে শব্দ করে উঠল। সমস্ত ইগো গুড়িয়ে দিয়ে বলল, সেজন্য আপনাকে আমার লাগবে, শুধু আপনাকে। রোদ্দুর এক মুহূর্তের জন্য থমকে গেল। মুনার কণ্ঠের কম্পন, তার কান্নার আহ্বান, এতদিনের বেদনা তাকে একটু একটু করে আবার সেই সুন্দর অনুভূতির সাথে এক করে দিচ্ছে। রোদ্দুর গম্ভীর গলায় বলল, আমাকে তোমার লাগবে মানে? মুনা দৃঢ় কণ্ঠে বলল, লাগবে মানে লাগবে। আমি সত্যিই পাশে চাই আপনাকে। আপনার হাতে হাত রেখে আমি সেটুকু ভরসা অনুভব করতে চাই, যতটুকু ভরসা পেলে আমি ভাইয়াকে সবটা বুঝিয়ে বলতে পারবো। রোদ্দুরের মনে শীতল দক্ষিণা বাতাসের প্রফুল্লতা ছড়িয়ে পড়ল। ঠোঁটের কোণে ফুটে উঠল এক টুকরো হাসি। তাহলে বলো ভালোবাসি। ভালোবাসি। ঘুষ দিচ্ছ? আপনার সেটা মনে হলে তাই। রোদ্দুর ফোনের এপাশে সূক্ষ্ম হাসল। কঠিন গলায় বলল, নির্লজ্জ ভাবতে পারো, তবুও ভালোবাসা পাওয়ার লোভে শেষবারের মতো আছি। কথাটুকু বলে রোদ্দুর এক নিঃশ্বাসে ফোনটা নামিয়ে রাখল। মুনার উচাটন কণ্ঠ তাকে শান্তি দিচ্ছে প্রচুর। আবার একটা জিনিস ভাবাচ্ছে ওকে, এই দীর্ঘ প্রতীক্ষার শেষটা কি আসলেই সুন্দর হবে, নাকি প্রতিবারের মতো বিষাদমাখা? মুনা জানে, সবটা যদি ঠিক করতে হয় তাহলে এবার ওকেই কিছু করতে হবে। মইন আর নিপাকে সবকিছু বলতে হবে। যদিও মুনা সন্দিহান ওদের প্রতিক্রিয়া নিয়ে, তবুও একবার চেষ্টা করে দেখার জন্য মনেপ্রাণে নিজেকে প্রস্তুত করল। আর কোনো অপেক্ষা, দ্বিধা আর অপমানের অনুভূতিকে প্রশ্রয় দেওয়া যাবে না, একদমই না। মইন বাড়ি নেই, অফিসে। নিপা রান্নাঘরের সব কাজ গুছিয়ে যখন একটু হালকা হলো তখনই মুনা সাহস করে ওর কাছে গিয়ে বসল। বুকের মধ্যে তখন ওর প্রচণ্ড ধুকপুকুনি চলছিল। হাত কাঁপছে, মুখে শুকনো হাসি। মনে মনে হাজারো কথা গুছিয়ে নিলেও নিপা যখন ভ্রু কুঁচকে ইশারায় ওকে কাহিনী কি জিজ্ঞেস করল, মুনার যেন মুহূর্তেই সব কেমন এলোমেলো হয়ে গেল। আমতা আমতা করে বলল, ভাবি একটা কথা বলতে এসেছি। কি কথা? একটা প্রায় ঠিক হয়ে যাওয়া বিয়ে কিভাবে অন্তিম মুহূর্তে এসে ভেঙে দেওয়ার কথা বলবে সে? এই ভেবে মুনার গলা শুকিয়ে গেল ভয়ে। অপ্রস্তুত, আর্স্ট কণ্ঠে মাথা নিচু করে বলল, আমি এই বিয়েটা করতে চাই না ভাবি। পারবো না, একদম না। নিপা বিস্মিত হল না। আগাগোড়া কিছু জিজ্ঞেস না করে ভাবলেশীন ভাবে জিজ্ঞেস করল, কেন? অন্য একজনকে ভালোবাসি। সে কে? এ পর্যায়ে এসে মুনা আবার উল্টপালট হয়ে গেল। বহু কষ্টে লজ্জিত মুখে বলল, রাহাকে পড়াই না? ওর ভাই রোদ্দুর নাকি নাম? হ্যাঁ। তুমি কি করে জানলে? নিপা বিস্ময় নিয়ে বলল, সেই তো গতরাতে ফোন দিয়ে তোর ভাইকে জানিয়েছে তোকে অন্য কোথাও বিয়ে দিলে তুই নাকি মরে যাবি, তাই ওর সাথেই যেন তোর বিয়ে দেই আমরা। আচ্ছা, এ কথাটা অন্য কারো কাছ থেকে কেন শুনতে হলো আমাদের? আমাদের বললে কি মানা করতাম? আমরা কি তোকে বিয়েতে জোর করেছি কখনো? তোর ভাই তো গত রাত থেকেই মন খারাপ করে আছে। অফিসেও গেছে না খেয়ে। মুনা ভীষণ লজ্জায় পড়ে গেল। অপরাধবোধ হলো। ভাই ভাবি এত সাপোর্টিভ, অথচ সে এতক্ষণ এসব কি ভাবছিল? ছি। আর রোদ্দুরই বাকি। মুনাকে সব করতে বলে নিজেই আগেভাগে জানিয়ে বসে আছে, অথচ ওকে একটা বার জানানোর প্রয়োজন মনে করল না। মুনা আর ভাবতে পারল না, আমি সত্যিই ভাবিনি এত কিছু। আগেই জানানো উচিত ছিল আমার। এর জন্য ক্ষমা চাইছি ভাবি। পাত্রপক্ষকে কি বলবে এটা নিয়ে আমি? ওদের যা বলার তোর ভাই বুঝিয়ে বলবে। এখন তুই তোর ভাইকে কি বলে বুঝাবি সেটা ভাব। এতটা পর মনে করিস আমাদের ভাবিনি। নিপা খানিকটা মুখ ভার করে উঠে চলে যেতে লাগলে মুনা তাকে জড়িয়ে ধরে রাগ কমানোর চেষ্টা করল। আর নিপাও সহজ সরল, তাই রাগ ভাঙাতে বেশিক্ষণ সময় নিল না। কিন্তু মইন টানা এক সপ্তাহ মুনার সাথে কথা বলল না। মুনা অনেকবার চেষ্টা করেও সফল হলো না। রোদ্দুরের সাথেও কথা হলো না। এক সপ্তাহ পর হঠাৎ এক বিকেলে রোদ্দুরের মা রিমু বেগম, বাবা ইনামুল সাহেব আর রাহা এসে উঠল মুনাদের বাড়ি বিয়ের প্রস্তাব নিয়ে। মুনা তো ইনামুল সাহেবকে দেখে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। রাহাকে জিজ্ঞেস করে জানতে পারল অবশ্য কাহিনীটা। ওর ভাষ্যমতে, বাবাকে আমি একটু ব্ল্যাকমেইল করেছি। বলেছি বাবা যদি জোর করে বা নিজের ইচ্ছেমতো ভাইয়াকে বিয়ে দিতে চায় তাহলে সেই বিয়েতে আমরা কেউই থাকব না। আর সেই বাড়িতেও না, এবং আমিও আমার মায়ের পছন্দে বিয়ে করে নেব, সেখানে বাবার অনুমতির অপেক্ষা করব না।
মোট কথা, বাবার কোনো কিছুই আমরা নেব না, সেটা হোক টাকা পয়সা, নাম বা অন্যান্য ফ্যাসিলিটিস। তাছাড়া বাবা আমাকে খুবই ভালোবাসে। বাবার কাছে আমি কিছু চেয়েছি আর তা পাইনি, সেটা আমার জ্ঞাত হওয়ার পরে কখনো হয়নি। এসব কিছু মিলিয়ে বাবাকে এমনভাবে বোঝালাম যে বাবা মতো দিতে বাধ্য হলো আর প্রমিজ করলো তোমাকে সরি বলবে, কখনো তোমাকে ছোট করে দেখবে না, পুত্রবধূর মতোই ট্রিট করবে। আসলে কি জানো তো, ভাইয়া চলে যাওয়ার পর থেকেই বাবা কমপ্লেক্সে ভুগছে। ইনসিকিউর ফিল করছে আমাদের নিয়ে, ভাবছে আমরাও যদি চলে যাই তাকে ছেড়ে তাহলে তো সে একা হয়ে পড়বে, আর সোসাইটিতেও তার সম্মান কমে যাবে। এসব কারণেই মূলত বাবা তোমাদের বিয়েতে মতো দিয়েছে, বুঝলে ম্যাম সাহেব? উপোস, ভাবি বলে খিলখিল করে হেসে ফেলল। সবকিছু যেন মুনার মাথার উপর দিয়ে গেল। রাহার সাথে ছোট্ট করে হাসল শুধু। নানান জটিলতা শেষে অবশেষে ইনামুল সাহেব বিয়েতে মতো দিলেন। দুই পরিবারের মতের ভিত্তিতে 1 সপ্তাহ পর বিয়ের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার পর মুনা রোদ্দুরকে ফোন করল। আপনি কোথায়? আমি একটু বিজি আছি, তোমার কিছু বলার থাকলে বলো। মুনা রেগে বলল, এসবের কোনো মানে হয়? ভাইয়ার সাথে দেখা সাক্ষাৎ হলো না, তাহলে কিভাবে কি? মজা হচ্ছে? ওটা আমার ব্যাপার, আমি বুঝব। মুনা অভিমানী গলায় বলল, এতই রাগ আমার উপর যখন বিয়ে করছেন কেন? নাকি আমি এতদিন অবহেলা করেছি বলে শোধ নিচ্ছেন? রোদ্দুর অতিষ্ঠ গলায় বলল, তোমার মতো এত জটিল চিন্তাভাবনা আমার নেই। সত্যিটা শুনবে? রিকশা থেকে পড়ে পা মচকে ফেলেছি। ভাঙা পা নিয়ে তোমার বাড়ি গেলে তোমার পরিবার নিশ্চয় আমাকে পছন্দ করতো না। আমি ছেলেমানুষ, রিজেক্ট হওয়ার কলঙ্ক ঘাড়ে চাপাতে চাই না। মুনা ওর ফাজলামো না ধরে ব্যতিব্যস্ত কণ্ঠে জিজ্ঞেস করল, আগে বলবেন না এখন কি অবস্থা পায়ের? 2 দিন রেস্ট করলেই ঠিক হয়ে যাব, চিন্তার কিছু নেই। এরপর মুনা কিছুটা অপ্রস্তুত কণ্ঠে বলল, রাহার কাছ থেকে শুনলাম আঙ্কেল তার ভুল বুঝতে পেরেছে, আপনাকে বাড়ি ফিরতে বলেছে। আপনি যাননি কেন? রোদ্দুর ফুস করে শ্বাস ছেড়ে বলল, তোমাকে নিয়ে ফিরব বলে। রোদ্দুরের মনে ছিল ভালোবাসা আর মুনার মধ্যে ছিল এক অদ্ভুত প্রত্যাখ্যানের ভাব। কিন্তু এই সমস্ত দ্বন্দ্বকে জয় করে আজ তারা দাঁড়িয়ে আছে এক নতুন অধ্যায়ের সম্মুখে। এরপরের সময়টুকু স্বপ্নের মতোই ছিল। মুনা যা কখনো ভাবেনি, কল্পনা করেনি, সেগুলোই একে একে পূরণ হতে লাগলো। রোদ্দুরের সাথে ওর অবশ্য দেখা হয় 2 জনের বিয়ের পর, বাসর ঘরে। রোদ্দুর তার সব দ্বিধা একটু একটু করে ভুলতে শুরু করেছে। মুনাকে দেখে তার ভেতরে জন্ম নিচ্ছে এক অদ্ভুত মায়া, একটা নরম অনুভূতি। প্রথমবার সে অনুভব করছে মুনতাহা শুধুমাত্র তার জীবনের অঙ্গ। কিছু মুহূর্ত কেটে যায় চুপচাপ। মুনা ছিল ভীতু আর লাজুক, তাই এক গভীর নীরবতা চারপাশে ছড়িয়ে পড়ে। পরিস্থিতিটা সহজ করে রোদ্দুরি। একসময়ে সে মুখ খুলে বলে, মুনতাহা, তুমি কি আমার সাথে এই নতুন পথ চলতে প্রস্তুত? মুনা মেঝেতে দৃষ্টি নিবন্ধ করে ধীরস্বরে বলল, প্রস্তুত। উত্তর শুনে রোদ্দুরের মুখে হঠাৎ এক টুকরো মৃদু হাসি ফুটল। সে ধীরে ধীরে মুনার হাত ধরতেই মুনা মৃদু কেঁপে উঠে চাইল ওর দিকে। কিছুক্ষণ পর অপ্রস্তুত গলায় জিজ্ঞেস করল, হাসলেন যে? রোদ্দুর গাঢ় স্বরে বলল, ভালোবাসা দেখছি, যেটা আগে দেখিনি। মুনা নাক ফুলিয়ে বলল, ভালোবাসা দেখানোর জিনিস না। রোদ্দুর গমগমে কণ্ঠে বলল, হ্যাঁ, সেটা লুকিয়ে রাখার জিনিস। এমনভাবে লুকিয়ে রাখার জিনিস যে তোমার জন্য কেউ মরে গেলেও তুমি তা স্বীকার করবে না। মিসেস রোদ্দুর, অ্যাম আই রাইট? মিসেস রোদ্দুর। এমন আদুরে আর হুমকিস্রূপ ডাক শুনে চোখ সরিয়ে অন্যদিকে তাকালো মুনা। লজ্জা, অস্বস্তি ঘিরে ধরেছে ওকে। জানে নিজের কথাটা ভুল, তবুও স্বীকারোক্তি দিতে ওর মন প্রস্তুত নয়। রোদ্দুর তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে ওর জবাব না পেয়ে রাগান্বিত স্বরে বলল, তুমি কি জানো, তোমার এই নীরব ভালোবাসা আমার হৃদয় কাটার মতো বিঁধেছে বারবার। এর শাস্তি তুমি পাবে না ভেবেছ? বিয়েটা যখন হয়েই গেছে, একবার যখন বউ হিসেবে আমার হৃদয় তোমার নাম উঠেছে, আইসোয়ার মুনতাহা, তুমি বাঁচবে না আমার হাত থেকে। মুনা আচমকা ওর চোখের দিকে চাইল। গভীর দৃষ্টি ফেলে ধীরস্বরে জিজ্ঞেস করল, কেন? মেরে ফেলবেন? মারতেও পারি, কষ্ট হবে না? উহু, কষ্টের কি আছে? বউ করেছি, মারব বলেই তো। রোদ্দুর হাতঘড়ি খুলতে খুলতে একবার চোখ টিপে দিতেই মুনা লাল হয়ে গেল। ছি ছি। রোদ্দুর বিগলিত কণ্ঠে বলল, নাক সিটকানোর কিছু নেই। আসলে মেয়েদের মুখ থেকে ভালোবাসি শুনতে কেমন অন্যরকম অনুভূতি হয়, সেজন্য কয়েকজনের থেকে ট্রাই করার ইচ্ছে জেগেছে। তুমি কিন্তু অমত করো না প্রথম বউ হিসেবে? মুনা ভ্রুকুটি করে তাকালো, এরপর বলল, চরিত্রহীন।
বিয়েই করাটাই ভুল ছিল আপনাকে। নিয়ন সাহেব এক্ষেত্রে লয়াল ছিল। আমিই ভুল করলাম তাহলে। রোদ্দুর রেগে অন্যদিকে তাকালো। মুনা বুঝল মনে মনে বেজায় রেগে গেছে রোদ্দুর, কিন্তু প্রকাশ করছে না। ওর হাসি পেল। ইচ্ছে করেই নিয়নকে নিয়ে বানিয়ে বানিয়ে গল্প বলা শুরু করতেই রোদ্দুরের মুখটা দেখার মতো হলো। শেষে আর না পেরে মুনার মুখ চেপে ধরে শক্ত গলায় বলল, পরপুরুষের নাম মানাচ্ছে না, তুমি শুধু আমার। মুনা কটাক্ষ করে বলল, আর আপনি বুঝি সবার? রোদ্দুর হাসার প্রচেষ্টা করে বলল, অবশ্যই না, আমিও শুধু তোমার। ওটা তো মজা করে বলেছি। মুনা মুখ ভেঙচাল, বিশ্বাস করি না। একবার যখন মুখ দিয়ে বলেছেন, এটা যে আপনি করবেন না তার কি গ্যারান্টি? রোদ্দুর অপ্রস্তুত হয়ে গেল, মুনার কাছাকাছি বসে বলল, 100% গ্যারান্টি। 3 বছরেও তোমার ভাষার তথাকথিত সুন্দরীদের মনে জায়গা দিতে যখন পারিনি, ইনশাআল্লাহ 300 বছরেও পারব না। তার মানে 300 বছর পরে পারবেন? কথার প্যাচে ফেলে লাভ নেই। কাজে দেবে না। কথা বলাই বৃথা হবে তোমার জন্য। মুনা ফোঁসফোঁস করতে করতে বলল, আপনি নিজেই একে ওকে চান, আর আমি বললেই বৃথা? রোদ্দুর এক পলক ওর দিকে তাকালো। এরপর চট করে ওর কোমর ধরে কানের কাছে ফিসফিস করে বলল, আমার শুধু তোমাকে চাই, শুধু তোমাকে। বলেই ঘরের আবছা আলোয় রোদ্দুর যখন মুনাকে চেপে ধরে ওর কম্পিত ঠোঁটে ছোট্ট করে ঠোঁট ছোঁয়াল, এক মুহূর্তের জন্য যেন পৃথিবীটা থমকে গেল। মুনা হঠাৎ এরকম আক্রমণের জন্য প্রস্তুত ছিল না। ওর নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। রোদ্দুরের হাতের উষ্ণতা ওর হৃদয় এক অজানা অনুভূতির সঞ্চার করল। উল্টপালট করে দিল সবকিছু। কোনো কথা নয়, কোনো প্রশ্ন নয়, যেখানে শুধু দুটো হৃদয়ের মিলন, যেখানে অপেক্ষার রঙগুলো মিশে এক নতুন আলোয় সিক্ত হয়ে গেছে। জনের চোখে মুখে সেই মুহূর্তে তখন একে অপরকে একান্তভাবে কাছে পাওয়ার অনুভূতি, আর্দ্রতা ভেঙে ভালোবাসার সমুদ্রে বিচরণ করার অনুভূতি। বহু প্রতীক্ষার পর পাওয়া ভালোবাসার অনন্য সুখ অনুভব করার এই অনুভূতিই যেন দুজনকে আরো গভীরভাবে থেকে এক করে দিল। তাদের দুজনের এই মিলনে রাতনামা বাতাসেও যেন বেজে উঠেছে ভালোবাসার সুর, যেখানে প্রতীক্ষা ও অভিমান সবকিছু আষ্টেপৃষ্ঠে এক হয়ে মিলে গেছে এক অভিনব ভালোবাসায়। রোদ্দুরের মনে ছিল ভালোবাসা, আর মুনার মধ্যে ছিল এক অদ্ভুত প্রত্যাখ্যানের ভাব। কিন্তু এই সমস্ত দ্বন্দ্বকে জয় করে আজ তারা এক নতুন অধ্যায় সূচনার প্রান্তে। সমাপ্ত। তহযোগ।